আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের একটি চ্যাপ্টার থেকে যদি তোমরা 13 মার্কস নিশ্চিত করতে চাও তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির এ টু জেড আলোচনা করব এবং এই এ টু জেড অর্থাৎ বেসিক আলোচনা করব, এমসিকিউ সলভ করব, সৃজনশীল করব এবং এই আলোচনা থেকে তোমাদের 10 মার্কের একটি সৃজনশীল এবং 2 থেকে 3টি এমসিকিউ নিশ্চিত কমন থাকবে ইনশাল্লাহ। তো তোমরা যারা ক্লাসটি করছো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, পাশাপাশি নোট করতে হবে। যারা ক্লাসটি করতে বসেছো বা দেখছো তারা দয়া করে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটি বিষয়ে নোট করো। তোমাদের এখান থেকে ইনশাল্লাহ এই একটা চ্যাপ্টার থেকে এই 13 মার্কের সম্পূর্ণ প্রস্তুতি আজকের ক্লাসে নিশ্চিত হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে ক্লাস ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এটি শুরু করি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি কি বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি, এটা কাদের জন্য করা হয়। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সুষ্ঠু ও দক্ষতার সাথে পরিচালনা করতে ব্যবস্থাপককে সহায়তা করে। কাকে সহায়তা করে? ব্যবস্থাপককে। এই কথাটা দেখো, ব্যবস্থাপককে সহায়তা করে। এখন যদি ব্যবস্থাপককে সহায়তা করে তাহলে এটা কার জন্য করা হয়? ব্যবস্থাপকদের জন্য করা হয়। ব্যবস্থাপক কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যবস্থাপক কারা? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বিজ্ঞান বা যে আমাদের পক্ষ রয়েছে হিসাবের তথ্যের ব্যবহারকারীর যে দুটি পক্ষ রয়েছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ, এই দুটি পক্ষের মধ্যে ব্যবস্থাপক হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ। তোমরা হিসাব বিজ্ঞান পরিচিতিতে সবাই পড়েছো। তাহলে এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এটি মূলত অভ্যন্তরীণ পক্ষের জন্য করা হয় এবং এই অভ্যন্তরীণ পক্ষের মধ্যে কে আছে? ব্যবস্থাপক। ব্যবস্থাপকদের জন্য এইটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এর কারণ হচ্ছে ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। বিক্রয় কতটুকু হতে পারে, উৎপাদন কতটুকু হতে পারে, ক্রয় কতটুকু করতে হবে, এই বিষয়গুলো কিন্তু ব্যবস্থাপকদের সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এটা কাদের জন্য করা হয়? ব্যবস্থাপকদের জন্য করা হয়। কিসের জন্য? যাবতীয় কাজ সুষ্ঠু ও দক্ষতার সাথে করার জন্য। এবার দেখো ব্যাপক অর্থে যদি তোমরা আরো ডেফিনেশন পড়তে চাও সেক্ষেত্রে ব্যবস্থাপকের ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যাবলী সহজ ও ফলপ্রসূ। তাহলে ব্যবস্থাপকদের কাজ সহজ ও ফলপ্রসূ করে কে? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে। আরো কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসবে সেগুলো আমরা দেখব। তো দেখো, প্রয়োজনীয় আর্থিক ও অনার্থিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে যে ব্যবস্থা অনুসরণ করা হয় তাই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। ওকে, এরপরে দেখো বাজেট চক্র। বাজেট এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজেট এবং এই বাজেট শব্দটা আসছে হচ্ছে ফরাসি একটা শব্দ থেকে। কোন ভাষার শব্দ থেকে বাজেটের আগমন? ফরাসি শব্দ। কোন ধরনের শব্দ? ফরাসি শব্দ। এবং সেটা কি? বাজেট শেষে ডাবল ই। ফরাসি মিনিংয়ে এটা হচ্ছে ডাবল ই। শেষে কি? ডাবল ই হচ্ছে এই বাজেট। এখন এই বাজেট চক্র আমরা হিসাব বিজ্ঞান চক্র পড়েছি বা হিসাব চক্র পড়েছি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যখন করেছিলাম এই দ্বিতীয় পত্রে তখন কিন্তু উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটা হিসাব চক্র পড়েছি বা উৎপাদন হিসাব চক্র পড়েছি। এখন আমরা যখন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে আসলাম তো তখন ব্যবস্থাপকদের জন্য একটা বাজেট হিসাব চক্র করতে হয়, যেটা শুরুটা হয় মূলত উদ্দেশ্য নীতি নির্ধারণ থেকে। তাহলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কোথা থেকে শুরু হয়? উদ্দেশ্য এবং নীতি নির্ধারণ থেকে। তাহলে উদ্দেশ্য এবং নীতি নির্ধারণ থেকে শুরু হয় কোন হিসাব বিজ্ঞানের হিসাব চক্র? ব্যবস্থাপকদের হিসাব বিজ্ঞানের হিসাব চক্র, যেটাকে আমরা বাজেট চক্র বলছি। এরপরে দেখো পূর্বাভাস রচনা করতে হয়, অর্থাৎ কি কি হতে পারে সেটা রচনা করতে হয়। পূর্বাভাস মানে ফোরকাস্টিং, মানে আগে থেকে কি কি হতে পারে সেটা চিন্তা করা। এরপর দেখো খসড়া বাজেট প্রণয়ন। এই পূর্বাভাসের উপর ভিত্তি করে খসড়া বা ড্রাফট মানে এইটা আরো কি করা হবে? সংশোধন করা হবে, পরিমার্জন করা হবে, সেরকম একটা বাজেট প্রণয়ন করা হয়। এখন বাজেট কি? বাজেট তো তোমরা সবাই জানো, বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। তাহলে পরিকল্পনাকে যখন আমরা সংখ্যাত্মক আকারে প্রকাশ করি সেটাকে আমরা বাজেট বলি। কিন্তু সেই বাজেট প্রণয়নের ধাপগুলো দেখো বা বাজেট চক্রের ধাপগুলো কিন্তু আমরা এখন পড়ছি। এখান থেকে এমসিকিউ আসতে পারে, বহুপদী এমসিকিউ আসতে পারে যে নিচের কোনগুলো বাজেট প্রণয়নের ধাপ বা কোনগুলো বাজেট চক্রের অন্তর্ভুক্ত। এখন দেখো বলছে সংশোধিত খসড়া বাজেট অনুমোদন। এই যে খসড়া বাজেট বা যেটা আরো সংশোধন পরিমার্জন করা হবে সেইটা এরপরে ব্যবস্থাপকরা মিলে কি করে? অনুমোদন বা অ্যাপ্রুভ করে। তারপরে সেই খসড়া বাজেটে সংশোধন যেহেতু হয়ে গিয়েছে তারপরে সেটাকে আমরা কি করি? চূড়ান্ত বাজেট আকারে রূপ নেয় এবং সেটা হচ্ছে অনুমোদন করি। এবার দেখো অনুমোদন ও প্রবর্তন আদেশ। এই চূড়ান্ত আদেশটাকে আবার কি করতে হয়?
চূড়ান্ত বাজেটটাকে আবারও অনুমোদন নিতে হয় এবং সর্বশেষ বাজেট ও প্রকৃত কার্যের তুলনা। তারপরে আমাদের চূড়ান্ত বাজেট হয়ে যাওয়ার পরে কি করব, আমরা পুরো একটা হিসাবকাল জুড়ে দেখব যে আসলে কি হচ্ছে, বা একটা কোয়ার্টার মানে 3 মাস, ত্রৈমাসিক, ষান্মাসিক, এভাবে আমরা বাজেটগুলোকে দেখব এবং তুলনা করব যে আমরা বাজেটে যে পরিকল্পনা করেছিলাম সেটার সাথে কোনো পার্থক্য তৈরি হয়েছে কিনা। তো সেটাই দেখা হবে এখানে, যে বাজেট ও প্রকৃত কার্যের তুলনা। এবং এই তুলনার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিচ্যুতি, ধরো তুমি বাজেট করছিলা যে আমার ক্রয় করতে হবে 1 লক্ষ টাকার, কিন্তু আমাকে দেখা গেছে 1 মাসে ক্রয় করা লাগছে 1,10,000, তাহলে এই 10,000 কেন বেশি? আবার ধরো তোমার ক্রয় করার কথা ছিল 1 লক্ষ টাকার, কিন্তু হয়েছে 70,000, তাহলে এই 30,000 টাকার ক্রয় কেন হলো? সেটা আমাদের কি বিচ্যুতি। এখন এই বিচ্যুতিটা আবার পরবর্তী বাজেটে আবার চলে যাবে। তো এই ছিল আমাদের বাজেট চক্রের ধাপ, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে আমাদেরকে বাজেটের শ্রেণী বিভাগ দেখতে হবে। তার পূর্বে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের বাজেট কি এবং বাজেটীয় নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্যটা জানতে হবে। তাহলে বাজেট তো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কি, কোনো পরিকল্পনাকে সংখ্যাত্মক তথ্যের সাহায্যে প্রকাশিত হলে সেটাকে কি বলা হয়, বাজেট। আর এই বাজেটের উপর ভিত্তি করে যেটা যে নিয়ন্ত্রণ কার্যাবলী করা হয় সেটাই হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দেখলাম, যেটা হচ্ছে পরিকল্পনা সংখ্যাত্মক বা চিত্রের মাধ্যমে প্রকাশ, এবং এই সংখ্যার উপর ভিত্তি করে যে নিয়ন্ত্রণটা করা হয় সেটাই হচ্ছে আমাদের বাজেটীয় নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে উদ্দেশ্য, ভবিষ্যতে কাজের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা স্থির করাই হচ্ছে বাজেটের উদ্দেশ্য। আর বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ন্ত্রণ করাই হচ্ছে কি বাজেটীয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য। এরপরে দেখো বলছে যে বাজেটের ভিত্তি হলো পূর্ব অভিজ্ঞতা ও পূর্বাভাস। পূর্ব অভিজ্ঞতা এবং পূর্বাভাস হচ্ছে বাজেটের ভিত্তি। আর এই বাজেটীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ এই নিয়ন্ত্রণটা আমরা কিভাবে করব, এই বাজেটের উপর ভিত্তি করে। এজন্য বলা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে বাজেট। এরপরে হচ্ছে সময়কাল, বাজেটকাল শুরুর পূর্বেই বাজেট প্রণয়ন করা যায়। অর্থাৎ বাজেট শুরুর পূর্বেই আমরা কি করতে পারি, ফোরকাস্টিং এর উপর বেস করে আমাদের বাজেট তৈরি করে নিই। কিন্তু বাজেটের কার্যকারিতা আরম্ভের পর বাজেটীয় নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। অর্থাৎ বাজেট না করার আগে আমরা বাজেটীয় নিয়ন্ত্রণ করতে পারি না। এবার সম্পর্ক, বাজেটীয় নিয়ন্ত্রণ না করা হলেও বাজেট প্রণয়ন করা যায়, কিন্তু বাজেট ছাড়া বাজেটীয় নিয়ন্ত্রণ করা যায় না বা সম্ভব নয়। এই ছিল আমাদের এই দুইটার পার্থক্য, এগুলো আমাদের এমসিকিউতে লাগবে, গুরুত্বপূর্ণ, এর জন্য তোমাদেরকে এই ছকটা আমি দিয়ে দিলাম। এরপর আমাদেরকে কয়েক ধরনের বাজেট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বাজেটের যে শ্রেণী বিভাগ রয়েছে, বাজেটের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো, এবং কয়েকটি ভিত্তিতে আমরা এই বাজেটকে ভাগ করতে পারি। যে প্রথম যে ভিত্তিটা তোমরা দেখছো, কার্যক্রমের ভিত্তিতে। কোন ভিত্তিতে? কার্যক্রমের ভিত্তিতে। কার্যক্রমের ভিত্তিতে কোন ভিত্তিতে? কার্যক্রমের ভিত্তিতে। এখন এই যে কার্যক্রমের ভিত্তিতে তোমরা যেটা দেখছো, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কার্যক্রমের ভিত্তিতে গুরুত্বপূর্ণ। তোমরা যারা খাতা কলম নিয়ে পাস করছো, নোট করো, এইখানে 1000 স্টার দিয়ে রাখো প্রয়োজনে। এইখান থেকে প্রশ্ন আসবেই, এমসিকিউতে প্রশ্ন আসবে এই ছকটা থেকে, এবং কোনটা কোন বাজেট সেই সম্পর্কে আমার একটু বিস্তারিত জানতে হবে। এবং সেখান থেকে কিন্তু ওই এক লাইন যে আমি তোমাদেরকে বলে দিব, ওটা থেকে অনেক বোর্ডের প্রশ্ন আসছে, তোমরা এমসিকিউতে দেখবা প্রশ্ন হলে এই ছকের বাইরে প্রশ্ন আসছে এটা খুবই কম। এই ছক থেকে দেখবা প্রত্যেকটা বোর্ডে, তোমরা যদি একটু বিগত প্রশ্ন অ্যানালাইসিস করো, প্রত্যেকটা বোর্ডে এই ছক থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ ক্রয় বাজেট, বিক্রয় বাজেট, নগদ বাজেট, এই সব বিষয়গুলো কিন্তু বারবার আসতেছে। তাহলে দেখো, বিক্রয় বাজেট, কার্যক্রমের ভিত্তিতে কোন বাজেট করা যাইতে পারে? বিক্রয় বাজেট। কোন বাজেট? বিক্রয় বাজেট। কার্যক্রমের ভিত্তিতে আমরা কোন বাজেট করি? বিক্রয় বাজেট। উৎপাদন বাজেট, উৎপাদন ব্যয় বাজেট, কাঁচামাল ক্রয় বাজেট, প্রত্যক্ষ মজুরি বাজেট, কারখানা উপরিব্যয় বাজেট, নগদান বাজেট, গবেষণা ও উন্নয়ন ব্যয় বাজেট, এবং সামগ্রিক বাজেট। সামগ্রিক মানে কি? পুরো মাস্টার পরিকল্পনা যেটাকে আমরা বলি, সেটাকে মূলত সামগ্রিক বলা হচ্ছে। তাহলে সব কিছুর জন্য যে বাজেট করা হয় সেটাকে মূলত সামগ্রিক বাজেট বলা হয়। এই যে আমরা কার্যকারিতার ভিত্তিতে যেগুলো দেখলাম, এখান থেকে প্রশ্ন আসবে, তার জন্য তোমাদের সামনের 2-3টা স্লাইড আমি রাখছি এবং সেইখানে বলে দিব কি কি প্রশ্ন আসবে। এখন দেখো, সময়ের ভিত্তিতে বাজেটকে আমরা মূলত ভাগ করতে পারি 2 ভাগে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, অর্থাৎ 5 বছরের বেশি সময়ের জন্য যে বাজেট নেওয়া হয় সেটা দীর্ঘমেয়াদী। আর একটা হচ্ছে চলতি বাজেট, যেটা হচ্ছে দৈনন্দিন কার্যাবলীর জন্য যে বাজেট নেওয়া হয়। এরপর দেখো, পরিবর্তনশীলতার ভিত্তিতে। কোন ভিত্তিতে? পরিবর্তনশীলতার ভিত্তিতে বাজেট হচ্ছে, একটা হচ্ছে স্থায়ী বাজেট আর একটা হচ্ছে পরিবর্তনশীল বা নমনীয় বাজেট। স্থায়ী বাজেট কোনগুলো? যেগুলো হচ্ছে সাধারণত পরিবর্তন হয় না। ধরো অফিসে আসতে হবে সকাল 10টায়, তো এটা একটা স্থায়ী ব্যাপার, এটা সাধারণত বিশেষ কোনো পরিস্থিতি না হলে পরিবর্তন হয় না। আর পরিবর্তনশীল বাজেট কোনগুলো? ধরো তুমি হচ্ছে
বোনাস পাবা শুধুমাত্র সামনের মাসের জন্য, এটা হচ্ছে পরিবর্তনশীল, তারপরের মাসে আর হবে না, তো এটাকে বলা হয় পরিবর্তনশীল। তারপর দেখো একক ভিত্তিক বাজেটের শ্রেণীবিভাগ। এককের উপর ভিত্তি করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, একটা হচ্ছে আর্থিক বাজেট আর একটা হচ্ছে অনার্থিক বাজেট। অর্থটাই আমাদের বেশি জরুরি, এই জন্য আর্থিক বাজেটের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তো এই ছিল আমাদের বাজেটের শ্রেণীবিভাগ। কারণ বাজেটের শ্রেণীবিভাগ সম্পর্কে সবগুলোর বিস্তারিত পড়তে হবে না, কয়েকটা পড়লেই হবে। দেখো প্রথমে যেটা রয়েছে বিক্রয় বাজেট। প্রথমে কি বলা হচ্ছে? বিক্রয় বাজেট। এখন এই বিক্রয় বাজেট হচ্ছে সকল বাজেটের মূল ভিত্তি। বিক্রয় বাজেট কি? সকল বাজেটের। বিক্রয় বাজেট কি? সকল বাজেটের ভিত্তি। সকল বাজেটের ভিত্তি। সকল বাজেটের ভিত্তি হচ্ছে এই বিক্রয় বাজেট। সকল বাজেটের ভিত্তি হচ্ছে বিক্রয় বাজেট। এই প্রশ্নটা আসতে পারে তোমাদের যে 26 সালের এইচএসসি পরীক্ষা আছে, 27-এর পরীক্ষা আছে, বা যে কোনো পরীক্ষায় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সব বাজেটের ভিত্তি কোন বাজেট? বিক্রয় বাজেট। সকল বাজেটের ভিত্তি কোন বাজেট? বিক্রয় বাজেট। উৎপাদন বাজেটের ভিত্তি কোন বাজেট? বিক্রয় বাজেট। ক্রয় বাজেটের ভিত্তি কোন বাজেট? বিক্রয় বাজেট। তাহলে সকল বাজেটের মূল ভিত্তি হচ্ছে বিক্রয় বাজেট। বিক্রয়ের উপর ভিত্তি করে অন্যান্য সব বাজেট তৈরি করা হয়। এটা একেবারে মুখস্থ করে ফেলো, প্রয়োজনে 100 বার পড়ো যে বিক্রয় বাজেট হচ্ছে সকল বাজেটের ভিত্তি। বিক্রয়ের উপর ভিত্তি করে সব বাজেট তৈরি করা হয়। তাহলে সর্বপ্রথম কোন বাজেট তৈরি করতে হবে? যেহেতু বিক্রয় বাজেট বাদে অন্য কোনো বাজেট তৈরি করা যায় না, তাহলে সর্বপ্রথম আমাদেরকে বিক্রয় বাজেট তৈরি করতে হবে। তাহলে সর্বপ্রথম কোন বাজেট তৈরি করা হয়? সর্বপ্রথমে করা হয় এই বিক্রয় বাজেট। সর্বপ্রথমে করা হয় কোন বাজেট? এই বিক্রয় বাজেট। সর্বপ্রথম করা হয় কোন বাজেট? বিক্রয় বাজেট। এখন দেখো বিক্রয় বাজেটে কি বলছে? ভবিষ্যতে ব্যবসায় কি ধরনের বিক্রয় হতে পারে ব্যবস্থাপক বাজার গবেষণার মাধ্যমে তা পূর্বানুমান করে থাকে। অর্থাৎ এই বাজেটের মূল কথাই হচ্ছে আগামীতে আমাদের বিক্রয় কেমন হবে, কত পরিমাণ হবে, কত টাকায় করতে হবে, এটা নিয়ে আলোচনা করা। এরপর দেখো উৎপাদন বাজেট। যদি প্রশ্ন আসে উৎপাদন বাজেটের ভিত্তি কোন বাজেট, তাহলে হবে বিক্রয় বাজেট। উৎপাদন বাজেটের ভিত্তি কোন বাজেট? বিক্রয় বাজেট। ভিত্তি হচ্ছে বিক্রয় বাজেট। ভিত্তি হচ্ছে সবসময় বিক্রয় বাজেট। তাহলে উৎপাদন বাজেটে কি হবে? কতটুকু পরিমাণ আমরা উৎপাদন করব, কত সময়ের মধ্যে করতে হবে, এই বিষয়ে যে বাজেট কাজ করে সেটা হচ্ছে আমাদের উৎপাদন বাজেট। দেখো ব্যবস্থাপক কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট সময়ের বাজার চাহিদা মেটানোর জন্য বর্তমানে কি পরিমাণ পণ্য উৎপাদন করা প্রয়োজন তা যে বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয় তাকে বলা হয় উৎপাদন বাজেট। এই এক লাইন খুবই গুরুত্বপূর্ণ, প্রথম লাইনটা আর কি। এইখানের ক্ষেত্রে প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ, আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো। এরপর দেখো আরেকটা বাজেট রয়েছে কাঁচামাল ক্রয় বাজেট। কোন বাজেট? কাঁচামাল ক্রয় বাজেট। তাহলে কাঁচামাল কতটুকু কিনতে হবে, কি পরিমাণ কিনতে হবে, কখন সরবরাহ পাওয়া যাবে, এইগুলো যে ব্যবস্থাপক যে বাজেটের মাধ্যমে নেয় সেটাই মূলত কাঁচামাল বাজেট। এরপরে বলছে সামগ্রিক বাজেট। সামগ্রিক বাজেট মাস্টার বাজেট, যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, ব্যবসায়ের সব প্রকার কাজের জন্য আলাদা আলাদা বাজেট প্রস্তুত না করে সবগুলো বাজেটের সমন্বয়ে যদি একটি মাত্র বাজেট তৈরি করা হয় তাহলে ওই বাজেটকে বলা হয় মাস্টার বাজেট বা সামগ্রিক বাজেট। উদাহরণ হিসাবে বলতে পারো যে এখানে বিক্রয় বাজেট, উৎপাদন ব্যয় বাজেট, নগদান বাজেট এবং গবেষণা উন্নয়ন ব্যয় বাজেট প্রভৃতির সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে একটি বাজেট তৈরি করা হলে সেটি হতে পারে আমাদের সামগ্রিক বাজেট। অন্যান্য বাজেটগুলোর বিস্তারিত পড়ার প্রয়োজন নেই, এতক্ষণ ধরে যে কথাগুলো তোমাদেরকে বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা, সেগুলো একটু নোট করে ফেলো যে এই কথাগুলো ভাইয়া বলছিল, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে নোট করতে হবে। এরপরে দেখো বলছে আমরা এখন আমাদের যে এমসিকিউ এবং সৃজনশীল সলভের জন্য তোমাদের যে টাইপের ম্যাথগুলো প্রয়োজন সেগুলোকে আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। কয়টা ক্যাটাগরি? 3টা। এবং এই 3টা ক্যাটাগরির টাইপ যদি তুমি শিখে যাও, এরপরে আমরা যে এমসিকিউ সলভ করবো একটু পরেই এবং সৃজনশীল সলভ করবো, 2টা সৃজনশীল, সেখান থেকে তোমরা সেখানে যেমন এই 3টা টাইপ শিখে গেলে কোনো ঝামেলায় পড়বে না, পাশাপাশি তোমাদের কমন ইনশাআল্লাহ নিশ্চিত হবে। তোমাদের ভাইয়া আমি ইয়াসিন বলতেছি, এবং হচ্ছে তোমরা তো আমাকে অনেকেই হয়তো জানো যে আমি হচ্ছে 2021 সালে যশোর বোর্ডে 3য় স্থান অর্জন করেছিলাম, এবং তোমাদের এই কথাটা বলার কারণ হচ্ছে তোমাদেরকে ইন্সপায়ার করা। কারণ এই কথাটা বলে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগে ফাইনাল ইয়ারে আছি, তো এই কথাটা আমার জন্য খুব বেশি ভ্যালু ক্রিয়েট করবে না, কিন্তু তোমার জন্য, তোমরা যারা ক্লাসটি করছো তোমাদের জন্য এই কথাটা যদি একটু ইন্সপায়ার ক্রিয়েট করে, বা তোমরা কিভাবে পড়লে কি করবা বা কি হবে, এটা যদি আমার গাইডলাইনে তোমরা যদি একটু উপকৃত হও, সেটাই আমার কাছে মুখ্য বিষয়। তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসো। অল্প সময় আছে এসএসসি পরীক্ষার, এসএসসি 26-এর, এরপরে 27-এর যারা আছো, একাদশ দ্বাদশে যারা আছো, তাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ, তাদেরও তো এই একই চ্যাপ্টার থাকবে। তো এই বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো, সিকিউ সলভ করার নিয়ম, এমসিকিউ সলভ করার বিষয়গুলো একভাবে করে গেলেই, এই যেভাবে করাচ্ছি এভাবে হয়তো বা অন্য কোথাও ক্লাস পাবা কিনা আই ডোন্ট নো, বাট আমি
তোমাদেরকে চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তোমাদের হিসাব বিজ্ঞানটাকে সহজ করে তুলতে। তো তোমাদের হিসাব বিজ্ঞানটা আমাদের ক্লাসের মাধ্যমে কতটুকু সহজ হচ্ছে সেটা আমাদেরকে জানাতে পারো, এবং পাশাপাশি তোমাদের আর কি হলে ভালো হয়, তোমাদের মূলত আমি বলতে চাচ্ছিলাম যেটা, যে তোমাদের হিসাব বিজ্ঞানের সমস্ত দায়িত্ব আমার। তো তোমরা হিসাব বিজ্ঞানটা যেন একেবারে সহজে করতে পারো, খুব জটিল প্যাচগোছ না হয়, সেটাই আমি তোমাদেরকে করানোর চেষ্টা করতেছি। তো তোমরা একটু ইফোর্ট দাও, তোমরা একটু ইফোর্ট দাও। তো টাইপ 1-এ দেখো, টাইপ 1-এ আমি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন সংক্রান্ত বা হচ্ছে অনুদান প্রান্ত বা অবদান প্রান্ত সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেইটা নিয়ে একটা ম্যাথ রেখেছি বা একটা উদাহরণ রেখেছি। আমরা ম্যাথ সৃজনশীল সলভ করবো একটু পরে। সৃজনশীলে কিন্তু এখন আসি নাই, আমরা এখন টাইপ 1-এ আছি। কোথায় আছি? টাইপ 1। টাইপ 1 আমরা 3টা বিষয় শিখবো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তাহলে আমাদের এমসিকিউ সৃজনশীল কোনোটাই আর সলভ করতে সমস্যা হবে না। তাহলে উদাহরণ 1-এ বলছে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 30 টাকা। কত টাকা? 30 টাকা। স্থায়ী ব্যয় 2000 টাকা এবং প্রকৃত বিক্রয় একক হচ্ছে 500 একক। এখন প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে বলতেছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত একই কথা। কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত, অবদান প্রান্ত একই কথা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বললে আমাদের একটা সূত্র আছে, একক প্রতি যদি বলে সেক্ষেত্রে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি কি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এইখানে দেখতে পাচ্ছ সূত্রটা দেওয়া আছে। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি বের করতে চাইলে বিক্রয় মূল্য থেকে কি করব? পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিব, তাহলে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করা। বিক্রয় মূল্য আছে 50 টাকা, এটা লিখবো 50 মাইনাস পরিবর্তনশীল ব্যয় আছে 30 টাকা, তাহলে 30 টাকা বিয়োগ করব। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত? 20 টাকা। ওকে, এরপরে বলছে মোট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে মোট কন্ট্রিবিউশন মার্জিন কি? মোট কন্ট্রিবিউশন হচ্ছে একক থাকলে একটা থেকে বাদ দিব, আর যদি মোট হয় তাহলে মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দেবো, এতটুকুই। তাহলে আমাদের মোট কন্ট্রিবিউশন মার্জিন যদি বের করতে চাই তাহলে আমাদেরকে মোট বিক্রয় মূল্য বের করতে হবে। কি করতে হবে? মোট বিক্রয় মূল্য মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়। সূত্রটা এইখানে দেখতে পাচ্ছ, বিকল্প একটা সূত্র নামে এখানে দেখতে পাচ্ছ। এইটা দিয়ে মূলত আমাদের করার কথা, এইটা দিয়ে আমাদের মূলত করার কথা। আমাদের করার কথা কোনটা দিয়ে? এই যে নিচের যে সূত্রটা দেখতেছো এইটা দিয়ে করার কথা। কিন্তু আমরা এই প্রশ্নে যেহেতু একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করে ফেলেছি, তাহলে আমাদের আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারি যদি এই স্টেপটা আমাদের করা থাকে। তাহলে আমরা কি করতে পারি? এই যে কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি যেটা বের করেছি 20 টাকা, এইটাকে আমরা বিক্রয় একক দিয়ে কি করতে পারি? গুণ করতে পারি। তাহলে বিক্রয় একক রয়েছে 500 একক, তাহলে গুণ করলে দেখো কত আসতেছে। গুণ করলে তোমরা ক্যালকুলেটারে গুণ করে ফেলো, দেখো 500 10,000 টাকা আসতেছে। কত আসতেছে? 10,000 হচ্ছে টাকা। এখন আমরা তো এইখানে করলাম এভাবে, কারণ কি? আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করেছি। আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই অবশ্যই পারবো, সেক্ষেত্রে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করা থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা এই সূত্র দিয়েও ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মোট বিক্রয় মূল্য মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট বিক্রয় মূল্য তোমরা কিভাবে বের করতে পারো? উত্তর কিন্তু একই আসবে। দেখো 500 গুণ 50 হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য, 500 গুণ 50, কারণ একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা এবং 500 একক বিক্রয় করেছি। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? 500 গুণ 50। ওকে, মাইনাস আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় কত হবে? মোট পরিবর্তনশীল ব্যয় 500 একক গুণ 30। তাহলে কত হচ্ছে? দেখো এখানে আসতেছে 25,000, এখানে আসতেছে 15,000, তাহলে কত হচ্ছে? 10,000। দেখো উভয় ক্ষেত্রেই 10,000 টাকা অ্যান্সার। এখন তোমার জন্য যেটা সুবিধা হয়, তোমার জন্য যেটা সহজ লাগে সেভাবে তুমি করো, বিকল্পটা দিয়ে করলেও কোনো সমস্যা নেই। আমরা যেহেতু একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করেছি তাহলে এই সূত্র দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 3-এ বলছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের একটা সূত্র আছে, আমাদেরকে উপরে দিতে হবে কন্ট্রিবিউশন মার্জিন, নিচে দিতে হবে মোট বিক্রয়। উপরে কি দিতে হবে? মোট কন্ট্রিবিউশন মার্জিন, নিচে দিতে হবে কি? বিক্রয় মূল্য। তাহলে একক দিয়েও করতে পারো, মোট দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে একক প্রতি লেখা আছে, এখানে কি লেখা আছে? একক প্রতি লেখা আছে, কিন্তু তোমরা যদি এই মোটটা দিয়ে করো, যে আমাদের মোট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 10,000, মোট বিক্রয় হচ্ছে 25,000, তাও একই অ্যান্সার আসবে। ওকে, তো আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমাদের কত এসেছিল? একক প্রতি দেখো কন্ট্রিবিউশন মার্জিন আসছিল 20 টাকা, তো এটা উপরে দিব। আর নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য তো প্রশ্নেই দেওয়া ছিল 50 টাকা, তাহলে আমরা 50 দিয়ে ডিভাইড করব, এবং হচ্ছে যেহেতু অনুপাত বলছে তাহলে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 50 ডিভাইডেড আর 20 ডিভাইডেড বাই 50 মাল্টিপ্লাইড বাই
100। তাহলে আমরা 50কে যদি একটু কাটাকাটি করি বা ক্যালকুলেটারেও করতে পারো তোমরা, এটা হচ্ছে 40%। কত পার্সেন্ট আসতেছে? 40%। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে 40%। এটাকে কিন্তু দত্তাংশও বলা হয়। কি বলা হয়? দত্তাংশ। কি বলা হয়? দত্তাংশ। দত্তাংশ, অবদান, অবদান প্রান্ত, অনুদান প্রান্ত, অনুদান প্রান্ত সব একই কথা। অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন বা কি কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, মার্জিন বা সিএম বা কি বলা হয়? সিএম, সিএম। ওকে, সবগুলো কিন্তু একই কথা, একটু লিখে নিতে পারো। এরপর দেখো দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে এটা আরেকটু ভিন্ন। এটাকে আমরা টাইপ 2 বলতেছি। কত বলতেছি? টাইপ 2। টাইপ 2। তাহলে টাইপ 2 তে আমরা দ্বিতীয় এক্সাম্পলে রাখছি টাইপ 2। এই ক্ষেত্রে আমরা সমচ্ছেদ বিক্রয় নিয়ে একটা তোমাদের এমসিকিউ এবং হচ্ছে সিকিউ সলভের ক্ষেত্রে লাগবে, এজন্য আমরা আগে থেকে করে নিচ্ছি। দেখো, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 30 টাকা, স্থায়ী ব্যয় 2000 টাকা এবং প্রকৃত বিক্রয় 500 একক। এখন এইখান থেকে আমাদেরকে প্রথম প্রশ্নে বলছে সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত? সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত? তাহলে একক করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে। এই অধ্যায়ের ক্ষেত্রে সূত্র বা ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফর্মুলা পারলে ম্যাথ করতে খুবই কম সময় লাগে। ফর্মুলা পারলে কি হয়, এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই, তুমি 20 মিনিট তোমার টাইম বরাদ্দ বা 22 মিনিটের মতো পাও একটা সৃজনশীল সলভ করার জন্য বোর্ড পরীক্ষায়। কিন্তু তুমি এই অধ্যায়ের যদি সৃজনশীলগুলো শিখে যাও তাহলে কিন্তু তোমার একটা সৃজনশীল সলভ করতে দেখা গেল লাগতেছে 12-13 মিনিট। তো বাকি টাইমটা তুমি আর্থিক বিবরণীতে নিয়ে ইনভেস্ট করতে পারতেছো। তো এই অধ্যায়, এই সব অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করতে হয়। যেমন আরও একটা অধ্যায় আছে অনুপাত বিশ্লেষণ, এই তোমাদের দ্বিতীয় পত্রেই। তো এই বিষয়গুলো করলে হয় কি, তোমাদের টাইমগুলোকে বাঁচিয়ে নিয়ে অন্য সৃজনশীলে তোমরা কি করতে পারো? ইনভেস্ট করতে পারো। তো দেখো, সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক এবং সূত্রগুলো কিভাবে মুখস্থ করতে হবে। সৃজনশীল করবা, যে টাইপ 3টা দিচ্ছে এই 3টা টাইপ করবা, তাহলে দেখবা কি সূত্রগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাচ্ছে। বারবার লিখবা, লিখলে মানে ম্যাথ লেখার সময় তুমি প্রয়োজনে একবার দেখে লেখো, আর একবার না দেখে লেখার চেষ্টা করো, দেখো তোমার সূত্রগুলো মুখস্থ হয়ে গিয়েছে। তো মনোযোগ দিয়ে করতে হবে। এরপর দেখো, সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত? সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত? তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। কি ফর্মুলা? উপরে আমরা স্থায়ী ব্যয় দিব। দেখো, আমাদের কি বের করতে বলেছে? একে বলেছে সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত। আমি উপরে আবারও তথ্যগুলো একটু লিখে দিয়েছি। সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দেখো, এই যে অংশটা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এইটা কোথায় দেখছো? এটা একটু আগে কোথায় দেখছো? একটু মনে করার চেষ্টা করো। দেখো, এই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় দিয়ে আমরা হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন করছিলাম, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন করেছি। তাহলে এই সেম জিনিসটা আবারও এখানে আছে এবং এইখানে তোমরা স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কি লিখতে পারো? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনও কিন্তু লিখতে পারো। এই যে এই কথাটা না লিখে কি লিখতে পারো? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন মানে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা স্থায়ী ব্যয় কত দেওয়া আছে? দেখো, স্থায়ী ব্যয় দেওয়া আছে 2000 টাকা। কত দেওয়া আছে? 2000। 2000 ডিভাইডেড বাই আমাদের একক প্রতি বিক্রয় মূল্য আছে 50 টাকা মাইনাস আমাদের পরিবর্তনশীল ব্যয় আছে 30 টাকা। তাহলে দেখো আমাদের কত আসতেছে? 2000। 2000 ডিভাইডেড বাই 20। 2000 ডিভাইডেড বাই 20। 2000 ডিভাইডেড বাই কত? 20। আচ্ছা, তাহলে আমাদের একক আসতেছে কত? একক আসতেছে, দেখো তোমরা ক্যালকুলেটারে ভাগ দাও তাহলেই হয়ে যাবে। 100 একক আসতেছে। কত আসতেছে? 100 একক। তাহলে আমাদের সমচ্ছেদ বিক্রয় একক। এখন সমচ্ছেদ বিক্রয় কি? সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু হচ্ছে ওই বিন্দু যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়। যে বিন্দুতে কি হয়? আয় ব্যয় সমান হয়। এখন যদি আমরা 100 একক পণ্য বিক্রয় করি তাহলে আমাদের এই 100 একক বিক্রয় থেকে যে আয়টা আমরা পাবো সেটা সমান হবে আমাদের মোট ব্যয়ের সমান। মোট ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় থাকে। তাহলে এই দুইটা ব্যয় সমান হবে আমাদের কি? সমচ্ছেদ বিন্দুতে যত টাকা আমরা আয় করব। তাহলে আয় ও ব্যয় সমান হয় কোন বিন্দুতে? সমচ্ছেদ বিন্দুতে। কোন বিন্দুতে? সমচ্ছেদ বিন্দুতে। ওকে, এবার বলছে 2 নাম্বার প্রশ্নে আমাদের ছিল, দেখো সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা কত? সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা। তো সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কি? দেখো, সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা একক বের করেছি। একক কত বের করেছি? একক বের করেছি 100 একক। 100 একক মাল্টিপ্লাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 500। একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। কত টাকা? 50 টাকা। তাহলে 100 গুণ 50, তাহলে আমাদের 5000 টাকা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকা। সমচ্ছেদ বিক্রয় টাকা কত? 5000 টাকা। সমচ্ছেদ বিক্রয় টাকা কত? 5000 টাকা। 3-এর রিকোয়ারমেন্ট দেখো, সমচ্ছেদ বিন্দু অনুপাত কত? সেম সমচ্ছেদ বিন্দুর ক্ষেত্রেও সেম। উপরে আমরা সমচ্ছেদ বিক্রয়
টাকা দিব, উপরে কত দিব, সমচ্ছেদ বিক্রয় একক বা টাকা দিব, একক দিলেও যে অ্যান্সার হবে, টাকা দিলেও সে অ্যান্সার হবে। দেখো অথবা দেওয়া আছে, তাহলে এককও দিতে পারো, টাকাও দিতে পারো। তাহলে উপরে সমচ্ছেদ বিক্রয় টাকা দাও, নিচে হচ্ছে মোট বিক্রয় টাকা দাও, তাহলেই হয়ে যায়। বা এককও দিতে পারো, সমচ্ছেদ বিক্রয় একক কত আছে আমাদের, একক আছে 100 একক, কত আছে 100 একক। আর মোট বিক্রয় একক দেখো দেওয়া আছে 500 একক, কত দেওয়া আছে 500 একক। এখন যেহেতু অনুপাত, তাহলে আমরা 100 দিয়ে গুণ করব, অনুপাত থাকলে কি করব, সূত্রের সাথে 100 দিয়ে গুণ করব। তাহলে আমাদের কত হয় দেখো, কত হয় দেখো, এখানে কাটাকাটি করো, 1 0 2 0 2 0 5 20 100, তাহলে 20%, কত আছে 20%। তোমরা ক্যালকুলেটারও করতে পারো। তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু অনুপাত হচ্ছে 20%। এটা গেল আমাদের টাইপ 2। টাইপ 2 শেষ। এখন আমরা 3 নম্বরে যাব। টাইপ 3তে আমি তোমাদের জন্য রেখেছি হচ্ছে নিরাপত্তা প্রান্তের অঙ্ক। কোন অঙ্ক, নিরাপত্তা প্রান্ত বা নিরাপত্তা মার্জিন। এটা হচ্ছে টাইপ 3 আমাদের, কত টাইপ 3, টাইপ 3, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্তের অঙ্ক। তাহলে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, 3 নম্বর উদাহরণ নামে বলছে একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য কত, 50 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 30 টাকা, স্থায়ী ব্যয় 2000 টাকা, প্রকৃত বিক্রয় একক 500 একক বা 25,000 টাকা, সমচ্ছেদ বিন্দু বিক্রয় 100 একক বা 5,000 টাকা। তাহলে আমরা টাইপ 2তে যেই ম্যাথটা করেছিলাম, ওই ম্যাথের তথ্যগুলো দিয়েই আমরা আর একটা উদ্দীপক তৈরি করেছি। দেখো টাইপ 2তে আমাদের মোট বিক্রয় একক কত আসছে, সমচ্ছেদ বিক্রয় একক আসছে 500 একক, 5,000 টাকা, কত আসছে 5,000 টাকা। দেখো সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক আছে 100 একক এবং 5,000 টাকা। এবং এই তথ্যগুলো আমরা জাস্ট উদাহরণ 2 এর সাথে অ্যাড করে দিয়েছি। এখন পুরো তথ্যটা আমরা পড়লাম। এখন বলছে নিরাপত্তা মার্জিন একক কত, নিরাপত্তা মার্জিন একক কত। এখন নিরাপত্তা মার্জিন বা নিরাপত্তা প্রান্তের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে প্রকৃত বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক। প্রকৃত বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক। এখন প্রকৃত বিক্রয় একক কত দেওয়া আছে, দেখো প্রকৃত বিক্রয় একক দেওয়া আছে 500, তাহলে আমরা 500 লিখবো, মাইনাস সমচ্ছেদ বিক্রয় একক। এই ম্যাথে উদ্দীপকে দেওয়া আছে, দেওয়া না থাকলে আমাদেরকে বের করে আনতে হবে। আর উদাহরণ 2তে যেভাবে বের করে এনেছি সেভাবে কিন্তু তোমরা বের করে আনতে পারো। তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক কত, 100, তাহলে 100 একক আমরা মাইনাস করবো। তাহলে নিরাপত্তা প্রান্ত হচ্ছে আমাদের 400 একক। নিরাপত্তা প্রান্ত একক কত, 400 একক। আশা করি বুঝতে পেরেছো। আমরা 2-এ যাব, নিরাপত্তা মার্জিন টাকা কত, নিরাপত্তা মার্জিন টাকা। তাহলে নিরাপত্তা মার্জিন টাকা হচ্ছে প্রকৃত বিক্রয় টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা। তাহলে প্রকৃত বিক্রয় টাকা কত হবে, দেখো প্রকৃত বিক্রয় টাকা হচ্ছে 25,000 টাকা, কত টাকা 25,000 টাকা। তাহলে আমরা লিখবো 25,000 মাইনাস সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা কত, সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা হচ্ছে 5,000। এখন যদি সমচ্ছেদ বিন্দু বিক্রয় টাকা দেওয়া না থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে বের করে নিতে হবে। কিভাবে করব, উদাহরণ 2 বা টাইপ 2তে আমরা দেখেছি। তার মধ্যে অ্যান্সার হবে 20,000, অ্যান্সার হবে কত 20,000। ওকে, এরপর দেখো বিকল্প সূত্র, বিকল্প সূত্র আছে এটার, বিকল্প সূত্র আছে, বিকল্প সূত্র, বিকল্প সূত্র হচ্ছে তোমাদের নিরাপত্তা মার্জিন একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য দিয়েও তোমরা কি বের করতে পারো, নিরাপত্তা মার্জিন টাকা বের করতে পারো। তোমরা যদি কেউ যদি প্রমাণ করতে চাও, তাহলে হচ্ছে তোমরা এইটা এইভাবেও ক্যালকুলেশন করে দেখতে পারো খাতায়। আমি পূর্বেরটাকে কিন্তু বা উদাহরণ 1-এ কিন্তু আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম। এখন দেখো নিরাপত্তা মার্জিন অনুপাত, নিরাপত্তা মার্জিন অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিরাপত্তা মার্জিন নিচে বিক্রয়। উপরে কি যাবে নিরাপত্তা মার্জিন, নিচে যাবে হচ্ছে বিক্রয়। টাকাও দিতে পারো, এককও দিতে পারো। কি দিতে পারো, টাকা অথবা একক। কি দিতে পারো, একক অথবা টাকা। নিচে হচ্ছে টাকা অথবা একক। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই 3টা টাইপের ক্ষেত্রেই অনুপাত আমরা 3 নম্বরে বের করেছি, কিন্তু এই অনুপাতের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে বিক্রয় টাকাটা হচ্ছে নিচে। কি দেখো, এই যে এইখানে দেখো মোট বিক্রয় নিচে, এর পূর্বের টাইপে দেখো মোট বিক্রয় নিচে, প্রথম যে টাইপটা ছিল সেখানেও দেখো তোমরা কোথায় ছিল অনুপাত, এই যে বিক্রয় মূল্যটা নিচে। তাহলে সব ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে মনে রাখবা, সব ক্ষেত্রে বিক্রয় নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে আমরা যেটার সাথে কানেকশন তৈরি করতে পারছি, যেমন কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে উপরে কন্ট্রিবিউশন মার্জিন। এরপর দেখো সমচ্ছেদ, সমচ্ছেদের অনুপাত যখন করছিলাম উপরে সমচ্ছেদ, নিচে কিন্তু ঠিকই বিক্রয় আছে। এইটার ক্ষেত্রে দেখো উপরে হচ্ছে আমাদের কি নিরাপত্তা, নিচে বিক্রয়। তাহলে নিরাপত্তা মার্জিন তোমরা টাকা দিতে পারো। নিরাপত্তা মার্জিন টাকা কত 20,000, কত 20,000। আর মোট বিক্রয় কত, মোট বিক্রয় হচ্ছে আমাদের 25,000। মোট বিক্রয় কত 25,000 ইন্টু 100%, ইন্টু 100, তাহলে কত হয়, তাহলে দেখো কত হয় 20,000 ডিভাইডেড বাই 25,000 মাল্টিপ্লাইড বাই 100, 20,000 ডিভাইডেড বাই 25,000 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে 1 2 3, 1 2 3, তাহলে 4 দিয়ে কাটলে 4 25 180, 80% হচ্ছে আমাদের নিরাপত্তা মার্জিন অনুপাত। আশা করি 3টা টাইপই বুঝেছো। এখন আমরা এই অধ্যায়ের
এমসিকিউ সলভ করব। এই অধ্যায়ের কি করব, এমসিকিউ সলভে চলে যাব এবং এমসিকিউ 20টা সলভ করার পর আমরা এই অধ্যায়ের আরও 2টা সৃজনশীল পূর্ণাঙ্গভাবে দেখব কিভাবে তোমাদের বোর্ডগুলোতে প্রশ্ন আসে এবং এই এমসিকিউ এবং সৃজনশীল থাকে, এই এমসিকিউ এবং সৃজনশীল থেকে নিশ্চিত তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা কমন পাবা, এটা লিখে রাখো ইনশাল্লাহ। তো আশা করি এই প্যাটার্নে তোমরা কমন পাবা। এর জন্য তোমাদেরকে করতে হবে, আমাদের কথাগুলো শুনতে হবে এবং শুনে মেনে চলতে হবে। তুমি খাতায় লিখতেছো না, মনে করো শুয়ে বসে এই ক্লাসগুলো করতেছো, তো আবার ভাবতেছো ভিডিওটা সেভ করে রাখি, ভিডিওটা ফেসবুকে সেভ করে রাখি সেভ ফেভারিট দিয়ে, তো পরে হচ্ছে আমি দেখে নেবো, পরীক্ষার আগে দেখে নেবো, তখন তুমি দেখতে পারবা, হয়তো 2x স্পিড দিয়ে দেখে ফেলবা, কিন্তু সমস্যা যেটা হবে তুমি কিন্তু পরীক্ষার হলে যায় অ্যাপ্লাই করতে পারবা না। এই জন্য ভাই আপু যে খাতা দেখতেছো, ক্লাস দেখতেছো, দয়া করে খাতা কলম নিয়ে বসো এবং হচ্ছে লেখো লেখো। এই যে এই এমসিকিউটা তুমি পড়তেছো, লিখে ফেলো যে হিসাব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এইটা, লিখে ফেলো। এমসিকিউটা সলভ হইলো, পাশাপাশি তুমি লিখলা, তোমার ব্রেনে কিন্তু এটা গেঁথে যাবে, ভুলবা না, বা এমসিকিউ দেখলে মনে পড়বে। তো এই কাজগুলো একটু করো। এসএসসি বোর্ড পরীক্ষার 2 দিন আগে দেখে পাশ করে যাবা এতগুলো অধ্যায়, 10টা অধ্যায়, প্রথম পত্রে 10টা অধ্যায়, দ্বিতীয় পত্রে 10টা অধ্যায়, এইটা কিন্তু সম্ভব হবে না। তাহলে এই যে এসএসসির মতো, এসএসসিতে একেবারে পাতলা একটা বই, কিন্তু এইচএসসিতে এসে দেখো এত মোটা বই এবং শেষই হচ্ছে না কোনোভাবেই। তো এইগুলো সলভ করা, এই কাজগুলোকে সহজ করার জন্য তোমাদের জন্য আমাদের এই প্রয়াস। এইটাকে আমরা যেমন আমাদের দিক থেকে সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছি, তোমরাও ভাইয়া আপু যারা আছো তোমরাও তোমাদের দিক থেকে ইফোর্ট দাও এবং সম্ভব হলে তোমাদের যারা সহপাঠী আছে, যারা ফ্রেন্ড আছে, তাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। তাহলে তোমরা একসাথে প্রস্তুতি নিলা, তোমাদের জন্য যেমন উপকার হইলো, তোমার ফ্রেন্ডরাও একসাথে হিসাব বিজ্ঞানের ভীতিটা কাটায় উঠলা। তাহলে এইটাই থাকবে তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা। তোমরা তো আমাদের ক্লাসগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে একটু শেয়ার করার চেষ্টা করবা। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিচের কোনটি? বলছে লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধ করা। লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধ করা কার উদ্দেশ্য? আমরা হিসাব চক্রে দেখেছি। এরপর দেখো সিদ্ধান্ত গ্রহণের তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য এবং প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা। এটা কার উদ্দেশ্য? হিসাব বিজ্ঞানের। কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কথা বলছে, এখানে কি বলছে? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে এই দুইটা হচ্ছে না। আর্থিক ফলাফল নির্ণয় কার উদ্দেশ্য? বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য। কার উদ্দেশ্য? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। আয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফল নির্ণয়। আরেকটা আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ কে করে? অনুপাত বিশ্লেষণ করে। কে করে? অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা করি। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা করে থাকি। এখন অপশন 1-এ যেটা বলছিলাম যে লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা, এটা তোমরা সবাই জানো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। আর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কি? তথ্য সরবরাহ করা। এখন এইখানে একটা কথা বলছে দেখো, সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ করা। কি গ্রহণে? সিদ্ধান্ত গ্রহণে। এই যে সিদ্ধান্ত গ্রহণ, আমরা যখন এই ক্লাসের প্রথম স্লাইডে দেখতেছিলাম যে ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে। কাকে সহজ করে? ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণে। তাহলে ব্যবস্থাপকদের যেহেতু সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এইটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এইটা হচ্ছে কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। কিন্তু যদি শুধু তথ্য সরবরাহ হইতো তাহলে সেটা হতো হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। সেটা কি হইতো? হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। কিন্তু যেহেতু বলছে সিদ্ধান্ত গ্রহণে, তাহলে এটা ব্যবস্থাপকদের সাথে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার হবে খ। এই প্রশ্নের অ্যান্সার খ হবে। ওকে, 2-এ আসো। ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যয় সংক্রান্ত তথ্য সরবরাহ করে কোনটি? তাহলে ব্যবস্থাপনার অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন এই অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? ব্যবস্থাপক। কারা? ব্যবস্থাপক। এবং তাদেরকে ব্যয় সংক্রান্ত তথ্য আমরা ব্যয় বাজেটের মাধ্যমে জানি। এই সংক্রান্ত তথ্য কে সরবরাহ করে? আমাদের হচ্ছে আর্থিক, মানব সম্পদ, ব্যবস্থাপনা, উৎপাদন ব্যয়। তাহলে ব্যবস্থাপকদের জন্য অবশ্যই কে করতে হবে? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করবে। আশা করি বুঝতে পেরেছো। 3-এ যাই। আর্থিক হিসাব বিজ্ঞান কিসের গুরুত্বপূর্ণ হাতিয়ার? আর্থিক হিসাব বিজ্ঞান কিসের গুরুত্বপূর্ণ হাতিয়ার? আর্থিক হিসাব বিজ্ঞান কিসের গুরুত্বপূর্ণ হাতিয়ার? বলছে আর্থিক হিসাব বিজ্ঞান কিসের? পরিকল্পনার, ব্যবস্থাপনার, সংগঠনের, প্রশাসনের। তাহলে এই আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে ব্যবস্থাপকদের জন্য। কাদের জন্য? ব্যবস্থাপকদের জন্য। এরপরে আমরা চলে যাব 4-এ। 4-এ দেখো ফরাসি শব্দ। একেবারে প্রথম স্লাইডে আলোচনা করেছি যে বাজেট শব্দটা আসছে হচ্ছে ফরাসি শব্দ থেকে। প্রথম 3 নম্বর স্লাইডে মনে হয় আলোচনা করেছি। বাজেট শব্দটা আসছে কোন শব্দ থেকে? ফরাসি শব্দ থেকে। এবং ফরাসি কোন শব্দ থেকে আসছে এইটাও কিন্তু বলছিলাম যে বাজেট থেকে আসছে এবং শেষে 2টা ই যুক্ত হয়েছিল ফরাসি শব্দে। ফরাসি শব্দে কি যুক্ত হয়েছিল? 2টা ই। এর অর্থ কি? এই যে ফরাসি যে বাজেট শব্দটা আছে, এটার অর্থ হচ্ছে ব্যাগ বা থলে। এটার অর্থ কি? ব্যাগ বা
থলে, এটার অর্থ হচ্ছে ব্যাগ বা থলে। ফরাসি এই শব্দের অর্থ কি? ব্যাগ বা থলে। ওকে, এরপরে 5-এ আসে অনুদান প্রান্ত শূন্য হলে বিক্রয় মূল্য দ্বারা কোন ব্যয় মেটানো সম্ভব হয়? তাহলে অনুদান প্রান্ত মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন যদি শূন্য হয়, সবসময় মনে রাখবা, এটা দ্বারা আমরা মূলত পরিবর্তনশীল ব্যয় মেটাতে পারি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন শূন্য হইলে কোন ব্যয় মেটানো সম্ভব হয়? পরিবর্তনশীল ব্যয় মেটানো সম্ভব হয়। কোন ব্যয় মেটানো সম্ভব হয়? পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের অনুদান প্রান্ত কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমাদের পরিবর্তনশীল ব্যয় মেটানো সম্ভব হয়। 6-এ আসো বাজেট ব্যবস্থার ভিত্তি কি? তাহলে বাজেটের ভিত্তি বারবার বলছিলাম, স্টার দিছিলাম যে বাজেট ব্যবস্থার ভিত্তি হচ্ছে, যে কোনো বাজেটের ভিত্তি হচ্ছে বিক্রয় বাজেট। যে কোনো বাজেটের ভিত্তি কোনটা? সেলস বাজেট বা বিক্রয় বাজেট। তাহলে সকল বাজেটের ভিত্তি কি? বিক্রয় পূর্বাভাস বা বিক্রয় বাজেট, বিক্রয় ফোরকাস্টিং বা বিক্রয় বাজেট। তাহলে বিক্রয় বাজেট হচ্ছে সকল বাজেটের মূল ভিত্তি। এরপরে দেখো 7-এ আসো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 15 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন আছে 40 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য কত? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন যদি 40 টাকা হয়, তোমাদের কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র আমি পড়াইছি, সিএম লিখলাম আমি সংক্ষেপে, সিতে কন্ট্রিবিউশন, এম এ মার্জিন। এটা ইকুয়াল টু কি ছিল? একক প্রতি বিক্রয় মূল্য। কি ছিল? একক প্রতি বিক্রয় মূল্য। এটার সূত্র কি ছিল? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি ছিল? পরিবর্তনশীল ব্যয়। এই সূত্র তোমরা সবাই পড়ছো, একেবারে সহজ। যদি কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলতো, বিক্রয় মূল্য থেকে তোমার কি বাদ দিতা? পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন বের করে দিতে, একেবারে সহজ, সবাই পারতা। কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্য কত, কোনটা বের করতে বলছে? এটা হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে তুমি কন্ট্রিবিউশন মার্জিনের জায়গায় কন্ট্রিবিউশন মার্জিন যেটা দিছে সেই 40 টাকা বসাও, 40 বসাইলা, একক প্রতি বিক্রয় মূল্য তোমাকে বের করতে বলছে, তাহলে এটা তোমার কোশ্চেন মার্ক, মাইনাস পরিবর্তনশীল ব্যয় দেখো দেওয়া আছে 15। কত দেওয়া আছে? 15। ওকে, এবার দেখো কোশ্চেন মার্ক যেহেতু এই পাশে প্লাসে আছে, ওইটা ওই পাশেই থাক, আমি এই 15 মাইনাস আছে এটা এই পাশে আমি প্লাস করি, 40 প্লাস 15 ইকুয়াল টু কি? বিক্রয় মূল্য ইকুয়াল টু 55, ইকুয়াল টু কি? 55। তাহলে কোশ্চেন মার্ক হচ্ছে আমার বিক্রয় মূল্য, যেটা হচ্ছে 55 টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে 55 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 8-এ আসো কোন বাজেটকে সকল বাজেটের ভিত্তি বলা হয়? সকল বাজেটের ভিত্তি বলা হয় কোন বাজেটকে? বারবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিক্রয় বাজেট। কোন বাজেট? বিক্রয় বাজেট বা সেলস বাজেট। বিক্রয় বাজেট বা কি? সেলস বাজেট। 9-এ আসো কোন বাজেটের উপর ভিত্তি করে উৎপাদন বাজেট তৈরি করা হয়? কোন বাজেটের উপর ভিত্তি করে উৎপাদন বাজেট। তাহলে যখনই ভিত্তি করে বলা হবে তখনই অ্যান্সার হবে বিক্রয় বাজেট, কারণ বিক্রয় বাজেট দিয়ে উৎপাদন বাজেট করা হয়, বিক্রয় বাজেট দিয়ে ক্রয় বাজেট করা হয়, বিক্রয় বাজেটের উপর ভিত্তি করে নগদ বাজেট করা হয়। তাহলে কোন বাজেটের উপর? বিক্রয় বাজেটের উপর। কোন বাজেটের উপর? বিক্রয় বাজেটের উপর। 10-এ আসো বিক্রয় 8 লক্ষ টাকা, বিক্রয় কত? 8 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 6 লক্ষ টাকা এবং স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা হলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি? সিএম অনুপাত যদি আমরা করতে চাই, সিএম অনুপাত, তাহলে উপরে কি করতে হবে? উপরে করতে হবে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা দিতে পারি, বা মোট কন্ট্রিবিউশন মার্জিন আমরা দিতে পারি। তা সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য মাইনাস কি বাদ দিতে হবে? পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 8 লক্ষ টাকা। কত দেওয়া আছে? 8 লক্ষ মাইনাস পরিবর্তনশীল ব্যয় দেখো 6 লক্ষ আছে, 6 লক্ষ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। ডিভাইডেড বাই কি? বিক্রয় মূল্য দিয়ে আবারও ভাগ করতে হবে, যেহেতু অনুপাত বলছে। তাহলে বিক্রয় মূল্য দিয়ে ভাগ করবো। বিক্রয় মূল্য কত আছে? 8 লক্ষ এবং মাল্টিপ্লাই করবো 100 দিয়ে শতকরার জন্য। দেখো এখানে স্থায়ী ব্যয় এটা হচ্ছে অতিরিক্ত তথ্য, এটা তোমাদের কোনো কাজেই লাগবে না, এরকম অতিরিক্ত তথ্য অনেক সময় দিবে তোমাদেরকে কনফিউজ করার জন্য, যে এটা দিয়ে দেখি ও এটাকে কাজে লাগায় কিনা, তাহলে ওর অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই যে 8 লক্ষ মাইনাস 6 লক্ষ, তাহলে কত হয়? উপরে হয় 2 লক্ষ আর নিচে হয় 8 লক্ষ। নিচে হয় কত? 8 লক্ষ মাল্টিপ্লাইড বাই 100%। তাহলে 2/8, ক্যালকুলেটর করো, 1/4 × 100, কাটাকাটি করলাম আমি আর কি, তোমরা ক্যালকুলেটরে করে ফেলবা, তোমাদের তো ক্যালকুলেটর ইউজের পারমিশন আছে। ওকে, তাহলে 25%। কত পার্সেন্ট হয়? 25% হচ্ছে আমাদের অ্যান্সার কত? 25%। তোমরা ক্যালকুলেটরে করবা, 2 লক্ষকে 100 দিয়ে গুণ করবা, 8 লক্ষ দিয়ে ভাগ করবা, ক্যালকুলেটরে দেখবা 25% আসছে, সেটাই অ্যান্সার। 25 আসছে, সেই 25ই হচ্ছে আমাদের 25%। আশা করি বুঝতে পারছো। এরপরে মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? মুনাফা নির্ণয়ের
সূত্র জানতে চেয়েছে। এখন আমরা যখন আর্থিক বিবরণী করেছি তখন দেখেছি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে আমরা মোট মুনাফা পাই এবং সেখান থেকে পরিচালন ব্যয় অন্যান্য আয় ব্যয় যোগ বিয়োগ করে আমরা নেট মুনাফা বের করি। কিন্তু যেহেতু এটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এটা এই ক্ষেত্রে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে একটু ভিন্ন এবং এক্ষেত্রে আমরা দুইটা ব্যয়কে বাদ দিই এবং ব্যয়কে দুইটা শ্রেণীতে ভাগ করি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা কি করতে পারি বিক্রয় থেকে, তাহলে আমরা কি করতে পারি মুনাফা নির্ণয়ের জন্য বিক্রয় থেকে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। এখন আমরা অপশনগুলো দেখি। দেখো এইটার ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় বাদ দিচ্ছে, স্থায়ী ব্যয় বাদ দিচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। দুইয়ে যদি যাই বিক্রয় থেকে শুধুমাত্র স্থায়ী ব্যয় বাদ দিচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, আমাদেরকে দুইটাই বাদ দিতে হবে। গতে যদি আমরা যাই বলছে এখানে দেখো বিক্রয় হবে, এখানে লেখা থাকবে বিক্রয়, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। তাহলে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয় হচ্ছে আমাদের কি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে গ। ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে যাব। 12তে বলছে একটি সমচ্ছেদ চিত্রে নিচের কোন বিন্দুতে একটি ব্যবসায়ের সম আয় ব্যয় হয়, একটি ব্যবসায়ের সম আয় ব্যয় হয় কোন বিন্দুতে। তাহলে আমরা যদি সমচ্ছেদের যে চিত্র রয়েছে সেটা যদি না জানি তাহলে কিন্তু আমরা এই বিষয়টা সলভ করতে আমাদের জন্য কি হবে ঝামেলা লাগবে। তো আমি তোমাদেরকে একটা সমচ্ছেদ বিন্দু যদি একটা চিত্র এঁকে দেখাই তাহলে তোমাদের জন্য সেটা সুবিধাজনক হবে আমার কাছে যেটা মনে হচ্ছে। তাহলে আমরা কি করব, একটি হচ্ছে চিত্র আঁকবো। কিসের চিত্র? সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়ের যে পয়েন্ট ওইটা নির্ণয়ের একটা চিত্র আঁকবো। এখন আমাদের দুই প্রকার ব্যয় থাকে, আমরা প্রথমে বলেছি একটা স্থায়ী ব্যয় আর একটা কি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা প্রথমে দেখো একদিকে দিব এই বরাবর দিলাম ধরো হচ্ছে আমাদের খরচগুলো, এইখানে দিলাম ধরো একক, নিচের দিকে কি দিলাম একক, আর আমাদের যে ভার্টিক্যাল যে লাইনটা আছে সেটার ক্ষেত্রে আমরা যদি দিই হচ্ছে আমাদের একক। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ভার্টিক্যাল লাইন, এদিকে আমরা কি দিব খরচ, আর এই যে হরাইজন্টাল লাইন যেটা নিচের দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একক। ধরো এখানে আছে একক আর এখানে আছে কি ব্যয়, এখানে আছে কি ব্যয়, মোট ব্যয় আর কি, বা তোমরা হচ্ছে খরচও লিখতে পারো বা হচ্ছে কি লিখতে পারো টাকা লিখতে পারো, টাকা। ওকে, এখন আমার এইখানে শূন্য আছে, ওকে শূন্য আছে, তাহলে আমাদের কি কোন ধরনের ব্যয় থাকে? দুইটা ব্যয় থাকে, একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয়টা সোজা হবে, পুরাটাই সোজা হবে, অর্থাৎ তুমি 100 একক পণ্য উৎপাদন করলেও তোমার মাসিক ভাড়া কারখানার ভাড়া দিতে হবে 5,000 টাকা, 1,000 করলেও তোমার কি হবে 5,000 টাকাই 5,000 টাকাই ভাড়া হবে। এখন এই স্থায়ী ব্যয়টা এই জন্য আমরা সমান দিলাম, তাহলে এটা হচ্ছে স্থায়ী ব্যয়ের রেখা, এটা কি স্থায়ী ব্যয়ের রেখা। অর্থাৎ তুমি যতটুকু উৎপাদন করো না কেন, তুমি যদি কোনো কিছু নাও উৎপাদন করো তাও কিন্তু তোমার এই ব্যয়টা হবেই, প্রতিষ্ঠানের এই ব্যয়টা হবে। এজন্য তোমার শূন্যতেও দেখো এখানে ধরে রাখলাম আমরা 5,000 টাকা, কত টাকা 5,000 টাকা। ওকে, এরপরে তুমি যদি হচ্ছে আরেকটা ব্যয় আছে পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয় তুমি যত একক উৎপাদন করবা তত কি হবে বাড়তে থাকবে, দেখো আস্তে আস্তে বাড়তেছে। তাহলে তুমি যদি এইখানে ধরো এই যে এখানে শূন্য আছে, তাহলে তোমার স্থায়ী ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5,000, যেখানে স্থায়ী ব্যয় হচ্ছে 5,000, পরিবর্তনশীল ব্যয় নাই যেহেতু শূন্য একক উৎপাদন করতেছো। ধরো এইখানে তুমি 100 একক উৎপাদন করতেছো, তাও তোমার স্থায়ী ব্যয় কত এই 5,000 টাকা, এবং এইখানে ধরো তোমার পরিবর্তনশীল ব্যয় আছে হচ্ছে 2,000 টাকা, কত টাকা 2,000 টাকা। তাহলে এইখানে আসবে তোমাদের 7,000 টাকা, কত আসবে 7,000। ধরো তুমি 200 একক করতেছো, কত একক করতেছো 200 একক, ধরো এইখানে টাচ করলো, তাহলে এইখান থেকে আমাদের কি হবে, এইটা হবে হচ্ছে আমাদের ধরো 9,000 একক, 9,000 টাকা ধরো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের একটা বিক্রয় রেখা আছে, এই সমচ্ছেদ চিত্রে একটা বিক্রয় রেখা আছে যেটা শুরু হয় এই শূন্য থেকে। কোথা থেকে শুরু হয়? এই শূন্য থেকে। তো সেইটা আমরা টানবো এখন। তো বিক্রয় রেখাটা ধরো আমরা টানলাম এই বরাবর, এই টানলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। এখন দেখো এই যে এই বিন্দুতে মিলিত হইল না, এখন এই বিন্দু বরাবর যতটুকু আসবে সেটা আমাদের খরচ, এবং এই বরাবর যতটুকু একক আসবে সেটা হচ্ছে আমাদের কি একক মানে সমচ্ছেদ বিক্রয় একক। তাহলে দেখো এটা হচ্ছে বিক্রয় রেখা, এটা হচ্ছে কোন রেখা? বিক্রয় রেখা। তাহলে যে বিন্দুতে বিক্রয় রেখা এবং কি মোট ব্যয়, এই পয়েন্টটাকে আমরা কি বলছি? মোট ব্যয়, মোট ব্যয়। এই যে এই বরাবর আসলে আমাদের 9,000 টাকা আসতেছে মোট ব্যয়। তাহলে যে বিন্দুতে আমাদের কি মোট ব্যয় আয়ের সমান হয় সেটাকে আমরা কি বলছি? সমচ্ছেদ বিক্রয়। তাহলে এই মোট ব্যয়ের যেখানে সমান হয় সেটাকে আমরা বলছি সমচ্ছেদ বিক্রয়, এটাকে কি বলছি? সমচ্ছেদ বিক্রয়। ওকে, আমরা এইখানে মোট ব্যয় না লিখে আমরা যদি এইখানে লিখি মোট ব্যয়, সেটা তোমাদের জন্য আরো ভালো হয়, মোট ব্যয়। আর এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। ওকে, আশা করি এই চিত্রটা বুঝেছো। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা বলতে পারি যে বিন্দুতে কি হয় আয় ব্যয় সমান হয় সেটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয়। এখন আমরা অপশনগুলো একটু বিশ্লেষণ করছি। বলছে
একটি সমচ্ছেদ চিত্রে নিচের কোন বিন্দুতে একটি ব্যবসায়ের সম আয় ব্যয় হয়? বলছে যেখানে পরিবর্তনশীল রেখা স্থায়ী ব্যয় রেখাকে ছেদ করে, যেখানে স্থায়ী ব্যয় রেখা বিক্রয় রেখাকে ছেদ করে, যেখানে মোট ব্যয় রেখা স্থায়ী ব্যয় রেখাকে ছেদ করে, যেখানে বিক্রয় রেখা মোট ব্যয় রেখাকে ছেদ করে। তাহলে আমরা যেখানে আসলাম, এই যে সমচ্ছেদ বিক্রয় কাকে ছেদ করেছে, দেখো এটা হচ্ছে মোট ব্যয় রেখাকে এইখানে ছেদ করছে, বিক্রয় পরিবর্তনশীল ব্যয়ের সাথে মোট ব্যয় রেখাকে ছেদ করছে। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত ঘ। আমাদের অ্যান্সার কোনটা হওয়া উচিত? যেখানে বিক্রয় রেখা মোট ব্যয় রেখাকে ছেদ করে। দেখো যেখানে মোট ব্যয় স্থায়ী ব্যয়কে ছেদ করে, স্থায়ী ব্যয়কে কিন্তু কেউই ছেদ করে নাই, মোট ব্যয় কোনোভাবেই ছেদ করে নাই, তাহলে এটা হচ্ছে না। যেখানে স্থায়ী ব্যয় বিক্রয় রেখাকে ছেদ করে, তাহলে বিক্রয়, দেখো আমাদের যে চিত্র রয়েছে এখানে দেখো বিক্রয় রেখা কি স্থায়ী ব্যয়কে ছেদ করছে এই জায়গা, তাহলে এটা কি হচ্ছে অ্যান্সার? এটা তো হচ্ছে না, হচ্ছে তো অ্যান্সার এইটা। ওকে, তাহলে আমাদের এইটাও বাদ। যেখানে পরিবর্তনশীল ব্যয় রেখা স্থায়ী ব্যয় রেখাকে ছেদ করে, তাহলে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমার এইটা, এটা স্থায়ী ব্যয়কে ছেদ করছে তো এইখানে, তাহলে এটা তো 5000, এটা তো অ্যান্সার না, আমাদের অ্যান্সার এইটা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ, যেখানে বিক্রয় রেখা মোট ব্যয় রেখাকে ছেদ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যেখানে বিক্রয় রেখা মোট ব্যয় রেখাকে ছেদ করে সেটাই হচ্ছে কি সমচ্ছেদ চিত্রে ওই বিন্দুতে ছেদ করবে যেখানে হচ্ছে ব্যবসায়ের আয় ব্যয় সমান হবে। তাহলে সেটা কোন রেখা? যেখানে বিক্রয় রেখা মোট ব্যয় রেখাকে ছেদ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 13তে যাই। 13 ক্ষেত্রে বলছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কি? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কি? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় আমরা সূত্র পড়েছি, আমরা 3টা টাইপ দেখেছি। সেখানে প্রথম টাইপ ছিল কি আমাদের দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন, এবং আমরা বলেছিলাম তোমাদেরকে যে বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম, বা হচ্ছে কি দত্তাংশ বা অনুদান পাই। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের কি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের কি দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন বা কি সিএম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে 14তে যাই। উদ্দীপকটি পড়ো এবং 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের আলোকে। বলছে স্থায়ী খরচ 1,80,000 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা ও একক প্রতি বিক্রয় মূল্য আছে 50 টাকা, একক প্রতি অনুদান কত? তাহলে অনুদান মানে কি? সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। অনুদান মানে কি? সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। এবং এটা সূত্র হচ্ছে, যেহেতু একক প্রতি বলছে তাহলে এটা সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয় মূল্য আছে 50 টাকা, পরিবর্তনশীল ব্যয় আছে 20 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হবে 30 টাকা। কত হবে? 30। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরেরটায় যাই। বলছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত টাকা? তাহলে আগের উদ্দীপক থেকেই আমাদেরকে বের করতে হবে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ। বলছে কি? বলছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ। তাহলে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ আমরা কিভাবে বের করতে পারি? তাহলে উপরে দিব আমরা স্থায়ী ব্যয়, উপরে কি দিব? উপরে আমরা লিখবো স্থায়ী ব্যয়, আর নিচে দিব হচ্ছে আমাদের যে সিএম অনুপাত আছে সেইটা। তাহলে সিএম অনুপাত আমরা একটু বের করে নিই এখান থেকে। সিএম অনুপাত যদি আমরা বের করতে চাই, সিএম অনুপাত, তাহলে একক প্রতি কত হয়েছে? একক প্রতি হয়েছে 30 টাকা। উপরে 30 দিলাম, নিচে দিলাম হচ্ছে আমাদের 50 বিক্রয় মূল্য যেটা, গুণ 100। তাহলে সিএম অনুপাত দেখতে পাচ্ছি আমরা 60%। কত পার্সেন্ট? 60%। তাহলে এইখানে যদি আমরা লিখি, উপরে লিখি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই সিএম অনুপাত, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই সিএম অনুপাত করলে আমরা কি পাবো? সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণ পাবো। তাহলে উপরে স্থায়ী ব্যয় লেখো। স্থায়ী ব্যয় কত আছে? দেখো স্থায়ী খরচ আছে 1,80,000 টাকা। কত আছে? 1,80,000 টাকা। এরপরে আমরা সিএম অনুপাতটা নিচে দিব। সিএম অনুপাতটা কেন করলাম? এই সূত্রে আমাদের লাগবে, এই জন্য আমরা সিএম অনুপাতটা বের করে আনলাম। তাহলে আমাদের কত পার্সেন্ট? দেখো 60%। এখন ক্যালকুলেটারে করো 1,80,000 ডিভাইডেড বাই 60% বা 0.6, 1,80,000 ডিভাইডেড বাই 60%, 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত হবে? 3 লক্ষ টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে খ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? খ। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এই প্রশ্নের অ্যান্সার কি? খ। ওকে, এরপরে আমরা 16তে যাব। মাহমুদ ট্রেডার্সের 2018 সালে স্থায়ী খরচের পরিমাণ 1,80,000 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 20 টাকা, এবং একক প্রতি বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে বা বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা। ওই আর্থিক বছরে তিনি 10,000 একক পণ্য বিক্রয় করেন। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত হবে? কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি? মাত্র আমরা করেছি। তাহলে সিএম অনুপাতের সূত্র কি? সিএম অনুপাতের সূত্র হচ্ছে উপরে যাবে আমাদের একক প্রতি কি? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য ডিভাইডেড বাই কি? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে আমাদের সিএম অনুপাতের সূত্র। তাহলে আমরা উপরে কি লিখবো? একক প্রতি বিক্রয় মূল্য দেখো কত দেওয়া আছে? 50 মাইনাস
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 20 টাকা, এটা মাইনাস করব এবং নিচে আবারও একক প্রতি বিক্রয় মূল্য দিতে হবে যেহেতু অনুপাত বের করতে বলেছে, এবং 100% দিয়ে আমরা গুণ করব, 100% দিয়ে গুণ করব। তাহলে আমাদের উপরে হচ্ছে দেখো 30, নিচে হচ্ছে 50 এবং 100, তাহলে কত হচ্ছে? এটার ক্ষেত্রে 60% আসতেছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত আসতেছে? 60%। 60%, এটার অ্যান্সার কত? 60%। এবং 60%কে তোমরা যদি ক্যালকুলেটরে চাপ দাও 60% দিয়ে ইকুয়াল দাও, দেখো 0.60 বা শুধু 6 আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। অ্যান্সার হচ্ছে আমাদের কি? খ। তাহলে এইটা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা 17তে যাব। স্থায়ী ব্যয় হ্রাস পেলে কারবারের নিম্নের কোন বিষয়টি প্রভাবিত হবে? স্থায়ী ব্যয় যদি কমে যায় তাহলে কি ঘটবে? দেখো, স্থায়ী ব্যয় কমলে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ হ্রাস পাবে, সমচ্ছেদ প্রক্রিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে, নিরাপত্তা প্রান্ত হ্রাস পাবে, কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের যে চিত্রটা ছিল, ধরো এরকম একটা চিত্র ছিল যেখানে স্থায়ী ব্যয় ছিল এইখানে, এটা ধরো 5,000 টাকা ছিল, তো এইটা যদি কোনো কারণে কমে 3,000 টাকা হয়ে যায়, 3,000 টাকা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? আমাদের সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ হ্রাস পাবে। কি হবে? সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ হ্রাস পাবে, সমচ্ছেদ বিক্রয় হ্রাস পায়। কারণ স্থায়ী ব্যয় কমার সাথে সাথে আমার কি হচ্ছে? এই বিক্রয় রেখা পরিবর্তনশীল রেখাকে আরও নিচে টাচ করতেছে। আরও কোথায় টাচ করবে? নিচে। এই জন্য। আর আগেরটার ক্ষেত্রে যদি হইতো সেক্ষেত্রে আমাদের, আমি যদি আর একবার নতুন করে কি, যেহেতু দুইটা স্থায়ী ব্যয় দিয়েছি তোমাদের জন্য অসুবিধা হচ্ছে, এটা স্থায়ী ব্যয়, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে বিক্রয় রেখা। তাহলে সমচ্ছেদ বিক্রয় এখন হচ্ছে এইখানে। আগে যেটা হতো, আগে যদি আমাদের স্থায়ী ব্যয়টা এইখানে থাকতো তাহলে এই রেখাটা এইখানে আর টাচ করতো না, আর উপরের দিকে টাচ করতো, পরিবর্তনশীল ব্যয় রেখাটা আর উপরে উঠে যাইতো। তো স্থায়ী ব্যয় হ্রাস পেলে আমাদের কারবারের কোনটি ঘটবে? সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কি হবে? হ্রাস হয়ে যাবে। আর সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে না ব্যয় কমলে, নিরাপত্তা প্রান্ত হ্রাস পাবে। নিরাপত্তা প্রান্ত হচ্ছে বৃদ্ধি পাবে যদি হচ্ছে আমাদের স্থায়ী ব্যয় কি পায়? হ্রাস পেলে নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পায়। নিরাপত্তা প্রান্ত কি হয়? বৃদ্ধি পায়। ওকে, কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে। কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পায় হচ্ছে আমাদের কোনটি করলে? পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেলে। এটির ঘটবে হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেলে। তাহলে অ্যান্সার হবে ক। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ক। 18তে আসো। অনুদান প্রান্ত হচ্ছে ড্যাশ। অনুদান প্রান্ত মানে সিএম আর কি, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিই যেটা আমরা, সেটাই হচ্ছে সিএম। তাহলে বিক্রয় হতে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর অর্থ, 1 নাম্বার ঠিক আছে আমাদের। 2-এ আসো। বিক্রয় হতে স্থির ব্যয় বাদ দেওয়ার পর প্রাপ্ত অর্থ, তাহলে এই কথাটা ভুল আছে। স্থায়ী খরচ ও মুনাফার সমষ্টি। তাহলে দেখো, আমরা যদি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমাদের থাকে কি? মুনাফা এবং স্থায়ী খরচ। তাহলে এই কথাটাও ঠিক আছে। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি হবে? 1 ও 3। তাহলে সিএম কে আমরা কি বলতে পারি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ, অথবা বিক্রয় থেকে যেহেতু পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, বাকি থাকে কি? স্থায়ী ব্যয় এবং হচ্ছে মুনাফা যদি থাকে, এই দুইটা। তাহলে আমাদের অ্যান্সার 1 ও 3। 19-এ আসো। পণ্য ক্রয়ের ব্যয় বৃদ্ধি পেলে। তাহলে পণ্যের ক্রয়ের ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয়। পণ্য ক্রয়ের ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয়। ক্রয় ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের সাথে সম্পর্ক কার? অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিনের। এখন বলছে মুনাফা হ্রাস পাবে। তোমরা সবাই জানো যদি আমাদের ব্যয় বৃদ্ধি পায় তাহলে মুনাফা কি হয়? কমে যায়। ব্যয় বৃদ্ধি পেলে মুনাফা কমে যায়। কারণ আমাদের মুনাফার সূত্র কি? এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের মুনাফার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে তাহলে আমাদের কি হবে? মুনাফা কমবে। কথাটা ঠিক আছে। এরপর বলছে কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে। দেখো, পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে, ধরো 50 টাকা বিক্রয় মূল্য আর পরিবর্তনশীল ব্যয় ধরো 30 টাকা ছিল, তাহলে এই ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 20 টাকা। কিন্তু এই পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে, দেখো 50 মাইনাস ধরো 40, ধরো 30 থেকে 40 হয়ে গেল, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কি হচ্ছে? কমে যাচ্ছে না? কন্ট্রিবিউশন মার্জিন কমে যাচ্ছে। এখানে কি লিখছে? এখানে লিখছে বৃদ্ধি পাবে। তাহলে এই কথাটা ভুল আছে, এখানে কমে যাওয়ার কথা। তাহলে 2 নাম্বার বাদ। পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাবে। পণ্য ক্রয় তো একটা পরিবর্তনশীল ব্যয়, তাহলে পণ্য ক্রয়ের ব্যয় বৃদ্ধি পাওয়া মানে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে 3 হচ্ছে ঠিক আছে। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 3। 20-এ আসো। সমচ্ছেদ বিন্দু বিক্রয়ের ড্যাশ। সমচ্ছেদ বিন্দু বিক্রয়ের ক্ষেত্রে কি ঘটে? বলছে মোট ব্যয় মোট আয়ের সমান হয়। তোমরা সবাই জানো যে আমাদের কোন বিন্দুতে মোট ব্যয় মোট আয়ের সমান হয়? সমচ্ছেদ বিন্দুতে। কথা ঠিক আছে একেবারে। মোট দত্তাংশ মোট স্থির ব্যয়ের সমান হয়। দেখো, সমচ্ছেদ বিন্দুতে সবসময় মনে রাখবা মোট কন্ট্রিবিউশন মার্জিন স্থায়ী ব্যয়ের সমান হয়। সমচ্ছেদ বিন্দুতে আরও একটা তথ্য তোমরা মনে রাখবা যে মোট দত্তাংশ মোট স্থির ব্যয়ের সমান হবে। এই দত্তাংশ মানে হচ্ছে সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। এবং মুনাফা শূন্য হয়। আয় যদি ব্যয়ের সমান হয় তাহলে মুনাফা অবশ্যই শূন্য হবে। তাহলে 1, 2 ও 3 আমাদের অ্যান্সার। 1, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা
20টি এমসিকিউ আলোচনা করলাম এতক্ষণ ধরে এই অধ্যায়, এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো যদি ভালোভাবে বোঝো তোমাদের অন্যান্য এমসিকিউ সলভ করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এই ধরনের প্যাটার্নেই তোমাদের এমসিকিউগুলো হয়। এবার আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নে। তোমাদেরকে ক্লাসে শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা যেমন এক্সাম্পল আকারে 3টা টাইপ শিখবো, এমসিকিউ সলভ করবো এবং সৃজনশীল সলভ করবো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে 2টা সৃজনশীল রেখেছিলাম তার 1 নং সৃজনশীলে। এবং এইখানে কি বলতেছে, তথ্য দেওয়া আছে বিভিন্ন ধরনের। প্রথমে কি বলছে, কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ নির্ণয় করো। তাহলে পরিমাণ বলছে, তার মানে তোমাকে টাকায় নির্ণয় করতে হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কি, মোট বিক্রয় মূল্য মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়। এখন এখানে কি মোট বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে কিনা দেখো। বলছে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, দেখো এটা থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। কি করব, পরিবর্তনশীল ব্যয়। দেখো একেবারে শেষে বলা আছে পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 75%। তাহলে পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এই অংশটা আমরা কি করব, বাদ দিব। এখন আমরা করে ফেলি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা কি করব, বিক্রয় মাইনাস মানে মোট বিক্রয় টাকায় যেটা হবে সেটা মাইনাস হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, সেটা মাইনাস কি পরিবর্তনশীল ব্যয়। এখন মোট বিক্রয় কত দেওয়া আছে, দেখো মোট বিক্রয় দেওয়া আছে 4,80,000। কত দেওয়া আছে, 4,80,000 টাকা। তাহলে 4,80,000 মাইনাস পরিবর্তনশীল ব্যয় বলা আছে এই বিক্রয়ের 75%। তাহলে আমরা বিক্রয়ের 75% করি, 4,80,000 ইন্টু 75%। ক্যালকুলেটারে করে ফেলো 75%। তাহলে দেখো 4,80,000 মাইনাস 3,60,000। ক্যালকুলেটারে করে দেখো 3,60,000 আসবে। তাহলে 1,20,000 হচ্ছে আমাদের কি কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ, 1,20,000 টাকা। আশা করি এটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল। ক নাম্বার। আমরা খতে যাব। আমরা ক্ষয়ের ক্ষেত্রে কি বলছে, ক্ষয়ের ক্ষেত্রে কি বলছে দেখো। খতে বলছে যে আমাদেরকে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। এবং সমচ্ছেদ বিক্রয়ের সূত্র আমরা টাইপ 2তে দেখেছিলাম। তোমাদের যে অধ্যায়ের আলোচনা ছিল সেখানে টাইপ 2তে আমি একটা এক্সাম্পল রেখেছিলাম, সেখানে আমি সূত্র লিখে দিয়েছিলাম। আমি তোমাদের সুবিধাতে আবারও লিখবো সূত্রটা। বলছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ। তাহলে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ যদি আমরা টাকায় বের করতে চাই সেক্ষেত্রে আমাদের 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে স্থায়ী ব্যয়কে আমরা কন্ট্রিবিউশন মার্জিন যেটা রয়েছে ওইটা দিয়ে আমরা একক বের করে তারপরে গুণ করতে পারি। আর একটা রয়েছে সরাসরি বের করার ক্ষেত্রে আমরা এইটা লিখতে পারি। দেখো যেহেতু সরাসরি টাকার পরিমাণ বের করতে চেয়েছে তাহলে আমরা লিখতে পারি যে সমচ্ছেদ বিক্রয় ব্র্যাকেট যেহেতু পরিমাণ বলছে তাহলে আমরা বলবো এটাকে ব্র্যাকেটে টাকা ইকুয়াল টু আমাদের হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কি, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, সিএম অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন তোমাদের প্রশ্নে বলছে স্থায়ী ব্যয়ের পরিমাণ দেখো দেওয়া আছে 70,000 টাকা। কত দেওয়া আছে, 70,000 টাকা। তাহলে এটা লেখো তোমরা, 70,000 টাকা উপরে লেখো। স্থায়ী ব্যয় যেহেতু দেওয়া আছে 70,000 টাকা, কিন্তু এই যে সিএম অনুপাত এটা কিন্তু দেওয়া নেই। তাহলে এটা আমাদেরকে বের করে নিতে হবে। এটা আমাদেরকে কি করতে হবে, বের করে নিতে হবে। আমরা একটু পাশে বের করে ফেলি, সিএম অনুপাতটা যদি একটু বের করে ফেলি তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে সিএম অনুপাতটা আমরা বের করে তারপরে এই নিচের অংশে লিখবো। তাহলে সিএম অনুপাতটা আমরা একটু বের করি। তাহলে সিএম অনুপাতের সূত্র কি, উপরে আমাদের যাবে হচ্ছে কি যাবে, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়ের যে অংশটা রয়েছে সেটা যাবে, যেটা আমরা কতে করেছি। কতে দেখো করেছিলাম আমরা সিএম করেছি। তাহলে সিএম এর পরিমাণ হচ্ছে 1,20,000। সিএম এর পরিমাণ কত, 1,20,000 ডিভাইডেড বাই মোট বিক্রয়ের পরিমাণ কত, মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,80,000। 4,80,000 ইন্টু 100। যেহেতু অনুপাত লিখতে হবে, সিএম অনুপাত যেহেতু অনুপাত তাহলে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে আসতেছে হচ্ছে 4 এবং 4 দিয়ে কাটলে 25। তাহলে 25% হচ্ছে আমাদের সিএম অনুপাত। তাহলে সিএম অনুপাত আমরা এই যে 25% এটা নিচে দিব, 25%ও দিতে পারো অথবা 0.25ও লিখতে পারো। এখন 70,000কে 25% দিয়ে ডিভাইড করো ক্যালকুলেটারে। 70,000কে কি করবা, 25% দিয়ে ডিভাইড করবা। 2,80,000 টাকা। কত টাকা, 2,80,000 টাকা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম অংশ বের হয়ে গেল, যে ক্ষয়ের বলছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ। এরপর আমাদেরকে নিরাপত্তা প্রান্ত বের করতে হবে, নিরাপত্তা প্রান্ত অনুপাত। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাত আমাদেরকে বের করতে হবে। নিরাপত্তা প্রান্তের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, নিরাপত্তা প্রান্ত অনুপাতের যে সূত্র রয়েছে এটা আমরা তোমাদেরকে
কোথায় দেখিয়েছিলাম? টাইপ 3 এক্সাম্পলে টাইপ 3 যেটা ছিল সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। যারা ক্লাসটি করছো তারা অনুগ্রহ করে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে ম্যাথগুলো সলভ করো। আর আমি তো তোমাদেরকে বোঝাচ্ছি, এজন্য ব্যাখ্যা করতে আমার একটু সময় লাগছে, কিন্তু তোমাদের আরও দ্রুত হওয়ার কথা। তোমরা যদি এই ক্লাসের এতক্ষণ ধরে যা যা পড়িয়েছি টপিকগুলো সেগুলো যদি বুঝে থাকো তাহলে আরও দ্রুত করার কথা। এবং এই অধ্যায়ের সৃজনশীলে যেহেতু কম সময় লাগে, তোমাদের উচিত হবে এই সৃজনশীলে অ্যান্সার করা এবং এখান থেকে যে টাইমটা তুমি বাঁচাতে পারবা সেইটা নিয়ে যে তোমাদের যে আর্থিক বিবরণীর যেখানে অনেক সময় লাগে সেখানে নিয়ে ইনভেস্ট করা। তো খাতা কলম নিয়ে বের করে করতে থাকো আমার সাথে সাথে, আশা করি আরও সহজ হয়ে যাবে। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্র কি? নিরাপত্তা প্রান্ত, তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস আমাদের কি? বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই বিক্রয় গুণ 100, ডিভাইডেড বাই বিক্রয় গুণ 100। ওকে, তাহলে আমরা বিক্রয় কত দেওয়া আছে দেখো, বিক্রয় বলা আছে 4,80,000 টাকা, 4,80,000 টাকা। সমচ্ছেদ বিক্রয় কত বের করেছি? মাত্র করলাম 2,80,000 টাকা, সেটা মাইনাস করব 2,80,000। ওকে, বিক্রয় কত? নিচে আবারও 4,80,000 টাকা, 4,80,000 টাকা ইন্টু 100। ওকে, তাহলে উপরে দেখো আসতেছে 2 লক্ষ, উপরে কত আসতেছে? 2 লক্ষ, উপরে আসতেছে 2 লক্ষ আর নিচে আসতেছে 4,80,000 ইন্টু 100। এখন কাটাকাটি করতে পারো তোমরা। তাহলে কাটাকাটি যদি আমরা করতে চাই বা একেবারে ক্যালকুলেটারে তোমরা গুণ করে দেবে, 2 লক্ষকে হচ্ছে 100 দিয়ে গুণ করবা, 2 লক্ষ গুণ 100 ডিভাইডেড বাই 4,80,000, ডিভাইডেড বাই 4,80,000। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাত হচ্ছে 41.67%। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। তো আমাদের ক্ষয়ের রিকোয়ারমেন্ট কিন্তু শেষ হয়ে গেল, আমরা গতে যাব। তাহলে নিরাপত্তা প্রান্ত আমাদের অনুপাত শেষ, আমরা গতে যাব। গতে কি বলছে দেখো, গতে বলছে 5,000 একক, কি বলছে? 5,000 একক বিক্রয় করে 1 লক্ষ টাকা লাভ করতে চাইলে একক প্রতি বিক্রয় মূল্য আমাদেরকে কি বের করতে বলেছে? একক প্রতি বিক্রয় মূল্য বের করতে বলেছে। একক প্রতি বিক্রয় মূল্য কত টাকায় নির্ধারণ করতে হবে তা বের করো। তাহলে আমরা এক্ষেত্রে আগে বিক্রয় মূল্যটা নির্ণয় করে নিব এবং বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে, মানে মোট বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। মোট বিক্রয় মূল্য কি নির্ণয় করব? মোট বিক্রয় মূল্য, প্রত্যাশিত মোট বিক্রয় মূল্য। তো এটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, উপরে লিখতে পারি স্থায়ী ব্যয় যোগ, উপরে কি লিখতে পারি? স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, সিএম অনুপাত, সিএম কি? অনুপাত। ওকে, তাহলে স্থায়ী ব্যয় কত আমাদের? স্থায়ী ব্যয় হচ্ছে আমাদের দেখো দেওয়াই আছে 70,000 টাকা। কত টাকা? 70,000 টাকা। স্থায়ী ব্যয় দেওয়া আছে আমাদের 70,000 টাকা। ওকে, প্লাস প্রত্যাশিত মুনাফা কত বললো? বললো যে 1 লক্ষ টাকা আমাদেরকে লাভ করতে হবে। তাহলে প্রত্যাশিত মুনাফা হচ্ছে 1 লক্ষ টাকা, এটা আমরা যোগ করব, 1 লক্ষ টাকা আমরা যোগ করব। ওকে, এরপরে দেখো নিচে হচ্ছে সিএম অনুপাত। এখন সিএম অনুপাত আমরা কত বের করেছি দেখো তো, সিএম অনুপাত আমরা কত বের করেছিলাম? সিএম অনুপাত কি বের করেছি আদৌ এই প্রশ্নে? এই প্রশ্নে সিএম অনুপাত দেখো বের করেছিলাম কতে, সেখানে হচ্ছে 25%। তাহলে আমরা ক হতে 25% যেটা বের করেছি সেটা আমরা এইখানে লিখে দিব 25%। ওকে, এখন আমরা উপরে 1,70,000 ডিভাইডেড বাই 25% বা 0.25। তো তোমরা 1,70,000-কে 0.25 দিয়ে ডিভাইড করো অথবা 25% দিয়ে ডিভাইড করো। 1,70,000 ডিভাইডেড বাই 0.25 ইকুয়াল টু 6,80,000। তাহলে আমাদের কত টাকা বিক্রি করতে হবে? প্রত্যাশিত বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য হচ্ছে 6,80,000 টাকা। কিন্তু আমাদেরকে তো মোট বিক্রয় মূল্য বের করতে বলে নাই, আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমাদের কত একক বিক্রি করতে চাই? আমরা বিক্রি করতে চাই, দেখো বিক্রি করতে চাই 5,000 একক, বিক্রি করতে চাই কত একক? 5,000 একক, এবং হচ্ছে 5,000 একক বিক্রি করতে চাই, এবং হচ্ছে আমাদেরকে বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। আমরা মোট বিক্রয় মূল্য পেয়ে গিয়েছি। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? দেখো লিখতে পারি একক প্রতি বিক্রয় মূল্য হবে, একক প্রতি বিক্রয় মূল্য হবে, একক প্রতি বিক্রয় মূল্য কত হবে? দেখো একক প্রতি বিক্রয় মূল্য হবে আমাদের যে মোট বিক্রয় মূল্য আমরা বের করলাম, মোট বিক্রয় মূল্য কত বের করলাম? 6,80,000 ডিভাইডেড বাই কত একক? কত একক বিক্রি করতে চাই? আমরা বিক্রি করতে চাই 5,000 একক। তাহলে 5,000 একক দিয়ে ডিভাইড করব, 5,000 একক দিয়ে ডিভাইড করব। এখন 6,80,000-কে তোমরা যদি 5,000 দিয়ে ডিভাইড করো, 6,80,000-কে 5,000 দিয়ে একটু ক্যালকুলেটারে ডিভাইড করো, 6,80,000 ডিভাইডেড বাই 5,000 একক, 136 টাকা। কত টাকা আসে? 136 টাকা হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য, যেটি আমাদের গয়ের রিকোয়ারমেন্ট ছিল।
কিসের রিকোয়ারমেন্ট ছিল? গতে বলেছে 136 টাকা আমাদের অ্যান্সার হয়েছে। তাহলে আমাদের 1 নং সৃজনশীল শেষ। খুবই সহজ বিষয়, সূত্রগুলো একটু বুঝতে হবে এবং সূত্রগুলো বারবার করলে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা আলাদা করে অনেকে কি করে কি, যে এই অধ্যায়ের এতগুলো সূত্র আছে আমি মুখস্থ করব। মুখস্থ করার চেয়ে বেটার হয় সৃজনশীল করে করে শেখা এবং কয়েকটা সৃজনশীল বারবার প্র্যাকটিস করা বা সৃজনশীলগুলো বারবার প্র্যাকটিস করা। এতে হয় কি, তোমার ওইটা আত্মস্থ হয়ে যায় এবং তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আর থাকে না। তুমি যখন এক পেজে সব সূত্রগুলো মুখস্থ করবা তখন আস্তে আস্তে ভুলে যাবা, কিন্তু ম্যাথ দিয়ে যদি সূত্রগুলো করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, ওই যে সৃজনশীল সলভ হইলো, পাশাপাশি সূত্রগুলো মুখস্থ হয়ে গেল আর ভোলার সম্ভাবনা কম থাকে। এখন 2 নং সৃজনশীলে আমরা যাব। কততে যাব? 2 নং সৃজনশীলে যাব এবং এক্ষেত্রে কিছু তথ্য দেওয়া আছে আমাদেরকে। কি কি বের করতে বলেছে? বলেছে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করতে, নেট লাভ নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে, এবং গতে বলছে পরিবর্তনশীল ব্যয় 25% বৃদ্ধি হলে কি সমচ্ছেদ বিন্দুতে কি ঘটবে, কমবে নাকি বাড়বে, কত পার্সেন্ট কমবে বাড়বে। তো আমরা প্রথমে কয়ের রিকোয়ারমেন্টে চলে যাই। বলছে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো, সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো। তাহলে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয়ের সূত্র আছে আমাদের স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের এখানে কোথাও একক প্রতি কোনো কিছু দেওয়া নাই, আছে? দেখো সব কিন্তু মোট পরিমাণ দেওয়া হয়, প্রত্যেকটা ক্ষেত্রে মোট পরিমাণ দেওয়া আছে, মোট পরিমাণ। তাহলে আমাদের শুরুতেই যেটা করতে হবে, আমাদেরকে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বের করে নিতে হবে। তাহলে আমরা একটু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং একক প্রতি বিক্রয় মূল্য বের করে নিই। কি করব? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং একক প্রতি বিক্রয় মূল্য বের করব। আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেখো কত আছে, একক প্রতি বিক্রয় মূল্য বের করো আগে, সমস্যা নাই। একক প্রতি বিক্রয় মূল্য, তাহলে মোট বিক্রয় মূল্য কত? দেখো মোট বিক্রয় মূল্য দেওয়া আছে, 4 লক্ষ টাকা। তাহলে উপরে 4 লক্ষ দাও, 4 লক্ষ ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ কত দেখো তো, উৎপাদনের পরিমাণ আছে 50,000 একক। তাহলে মোট বিক্রয় মূল্যকে যদি মোট একক দিয়ে ভাগ করি আমরা একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে যাই। তাহলে 50,000 একক দিয়ে ভাগ দাও, 50,000 একক। ওকে, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কত আসতেছে তোমাদের দেখো তো। একক প্রতি বিক্রয় মূল্য আসতেছে হচ্ছে 4টা শূন্য কেটে দিতে পারি, 1 2 3 4 5 8 40। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 8 টাকা। এবার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেহেতু লাগবে আমরা এটাও একটু বের করে নিই। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এক্ষেত্রে কি হবে, মোট পরিবর্তনশীল ব্যয় কত দেওয়া আছে দেখো, মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকা আমরা উপরে দিব, 2 লক্ষ টাকা আমরা উপরে লিখব এবং উৎপাদনের একক দেওয়া আছে কত একক, 50,000 একক। তাহলে 50,000 একক দিয়ে ডিভাইড করব, 50,000 একক দিয়ে ডিভাইড করব। তাহলে এটা আসতেছে 4 টাকা, এটা আসতেছে কত, 4 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য শেষ, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করা শেষ। কেন বের করলাম? আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্টে আছে, এগুলো আমাদের লাগবে। এখন আমরা সূত্রে চলে যাই। সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় সূত্র হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়, একক নির্ণয় সূত্র কি, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, মাইনাস কি, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। ওকে, এই নিচের অংশটুকু আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বলতে পারি। এটা লিখলেও ভুল হবে না, একই কথা। কন্ট্রিবিউশন মার্জিন মানেই হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একই কথা। তো তোমরা সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে স্থায়ী ব্যয় কত দেওয়া আছে দেখো, স্থায়ী ব্যয়ের কথা বলছে 60,000 টাকা। স্থায়ী ব্যয় কত দেওয়া আছে, 60,000। স্থায়ী ব্যয় দেওয়া আছে দেখো 60,000। তাহলে আমরা উপরে দিব 60,000, উপরে কি দিব, 60,000 টাকা। নিচে কি দিব, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য কত বের করছি, 8 টাকা। নিচে 8 দিব মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত বের করছি, 4 টাকা। তাহলে 4 দিব। তাহলে 60,000 ডিভাইডেড বাই 60,000 ডিভাইডেড বাই কত, 4 ইকুয়াল টু 15,000 একক। 15,000 কি একক, 15,000 একক। তাহলে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এবং আমাদের অ্যান্সার আসলো 15,000 একক। অ্যান্সার কত আসলো, 15,000 একক। 15,000 একক হচ্ছে আমাদের এই কয়ের রিকোয়ারমেন্টের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা খতে যাব। ক্ষয়ের ক্ষেত্রে বলছে নিট লাভ, ক্ষয়ের ক্ষেত্রে কি বলছে, ক্ষয়ের ক্ষেত্রে বলছে যে নিট লাভ বের করো, নিট লাভ বের করতে বলছে এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে বলছে। নিট লাভ এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা নিট লাভটা আগে বের করি। নিট লাভের আমরা সূত্র পড়েছিলাম এমসিকিউ সমাধানের সময়, যে এই ক্ষেত্রে
ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের নিট লাভের সূত্র হচ্ছে এখানে দুইটা ব্যয় থাকে, বিক্রয় থেকে ওই দুইটা ব্যয় বাদ দিলেই আমরা নিট লাভ পেয়ে যাই। একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের নিট লাভের সূত্র। তাহলে আমরা নিট লাভ লিখবো, আমরা কি লিখবো? নিট লাভ। আমরা কি লিখবো? নিট লাভ। নিট লাভ ইকুয়াল টু কি লিখবো? নিট লাভ ইকুয়াল টু নিট লাভ ইকুয়াল টু নিট লাভ ইকুয়াল টু কি? বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। কোন ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের নিট লাভের সূত্র হচ্ছে বিক্রয় থেকে স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয় কত দেওয়া আছে দেখো তো? বিক্রয় দেওয়া আছে, দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ মাইনাস স্থায়ী ব্যয় কত দেওয়া আছে? স্থায়ী ব্যয় দেওয়া আছে 60,000 টাকা। স্থায়ী ব্যয় কত দেওয়া আছে? 60,000 টাকা মাইনাস আমাদের কি দেওয়া আছে? পরিবর্তনশীল ব্যয়। দেখুন পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয় মাইনাস করে দিব 2 লক্ষ টাকা। ওকে, তাহলে 4 লক্ষ থেকে যদি 2,60,000 টোটালি বাদ দাও বা ক্যালকুলেটারে করতে পারো তোমরা, 1,40,000 টাকা। কত টাকা? 1,40,000 হচ্ছে আমাদের নিট লাভের পরিমাণ। নিট লাভ কত? 1,40,000। আরো একটি বিষয় আমাদেরকে বের করতে বলেছে, সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্র বারবার করেছি, এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা, লিখে ফেলবা। নিরাপত্তা প্রান্ত ইকুয়াল টু কি? বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। তাহলে বিক্রয়ের মোট টাকা কত? আমরা বিক্রয় মূল্য পেয়েছি হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এখন দেখো সমচ্ছেদ বিক্রয় বের করা নাই, তাহলে তোমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করতে পারে? সহজে সমচ্ছেদ বিক্রয় যে একক আছে ওইটাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে পারো। কি করতে পারো? সমচ্ছেদ বিক্রয় যে আছে আমাদের এককে, ওইটাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা খতে কি বের করেছিলাম? দেখো খতে বের করেছিলাম সমচ্ছেদ বিক্রয় একক। কত বের করেছিলাম? সমচ্ছেদ বিক্রয় একক বের করেছিলাম 15,000 একক। তাহলে সেইটাকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে পারি। সমচ্ছেদ বিক্রয় একক কত? 15,000 ইন্টু হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য। কয়ের ক্ষেত্রে আমরা একক প্রতি বিক্রয় মূল্য কিন্তু বের করেছিলাম 8 টাকা। তো সেইটা দিয়ে গুণ করলে, এই যে 8 টাকা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? সমচ্ছেদ বিক্রয় একককে যদি একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করি তাহলে আমরা মোট সমচ্ছেদ, এই যে সমচ্ছেদ বিক্রয়, এটা হচ্ছে মোট সমচ্ছেদ বিক্রয়। এটা সমচ্ছেদ বিক্রয়ের টাকার অঙ্কে যেটা বা পরিমাণে যেটা সেইটা। তাহলে আমরা সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে পারি সমচ্ছেদ বিক্রয় একককে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করে। এটা যেহেতু করা ছিল না, আমাদেরকে করে নিতে হলো। তাহলে 4 লক্ষ মাইনাস 15,000 গুণ 8। তাহলে 15,000 গুণ 8 করো তোমরা ক্যালকুলেটারে, 1,20,000 টাকা। কত টাকা আসবে? 1,20,000। তাহলে 4 লক্ষ থেকে যদি 1,20,000 বাদ দাও, 4 লক্ষ থেকে যদি 1,20,000 বাদ দাও তাহলে কত আসবে? 4 লক্ষ থেকে 1,20,000 বাদ দাও সবাই, তাহলে 2,80,000 টাকা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্তের পরিমাণ। নিরাপত্তা প্রান্তের পরিমাণ কি? নিরাপত্তা প্রান্তের পরিমাণ বের করতে বলেছে। দেখো নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, তার মানে পরিমাণ। তাহলে পরিমাণ হচ্ছে আমাদের 2,80,000 টাকা। তাহলে ক্ষয়ের রিকোয়ারমেন্ট আমাদের শেষ। আমরা গতে যাব। আমরা কোথায় যাব? গয়ের ক্ষেত্রে কি বলছে? যদি পরিবর্তনশীল ব্যয় 25% কি হয়? আরো বৃদ্ধি পায় বা প্লাস হয়, তবে সমচ্ছেদ বিন্দু আগের চাইতে, সমচ্ছেদ বিন্দুর ক্ষেত্রে কি হবে? তাহলে সমচ্ছেদ বিন্দু কত পার্সেন্ট বাড়বে অথবা কমবে? কি বলছে? বাড়বে অথবা কমবে। তো আমরা যেহেতু বলছে সমচ্ছেদ বিন্দুতে কি হবে, তাহলে সমচ্ছেদ বিন্দুর আমরা হচ্ছে আবারও বের করব। কিভাবে বের করব? এই যে 25% ব্যয় বৃদ্ধি করে আমরা আরেকটা পরিবর্তিত সমচ্ছেদ বিন্দু বের করব এবং সেখানে দেখবা আসলে কত পার্সেন্ট বেড়েছে সেটা নির্ণয় করব। তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয় 25% বৃদ্ধি করে আমরা আগে নির্ণয় করব এবং এরপরে এটা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব। তো সমচ্ছেদ বিন্দু আগের চাইতে কত পার্সেন্ট বাড়বে বা কমবে। তো আমরা কিন্তু সমচ্ছেদ বিন্দু বের করেছি। সমচ্ছেদ বিন্দু কিন্তু বের করেছি এখানে 1,20,000 টাকা। কত বের করেছি? 1,20,000। অথবা এককও কিন্তু আমরা বের করেছি। একক বের করেছি 15,000 একক। ওকে, তাহলে আমরা একক দিয়েও করতে পারি, মোট সমচ্ছেদ বিক্রয় টাকা দিয়েও করতে পারি। যদি একক বের করা আছে আমরা একক দিয়ে করব, বা তোমরা চাইলে টাকা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আগে কি করব? সমচ্ছেদ বিন্দু দেখব যে কত হয় পরিবর্তনশীল ব্যয় 25% বৃদ্ধি করে কত হয়। তাহলে আমরা দেখি স্থায়ী ব্যয় যোগ মুনাফা। আমাদের যে সমচ্ছেদ বিক্রয় একক বের করার যে সূত্র ছিল,
সমচ্ছেদ বিক্রয় এককের সূত্র কি ছিল? স্থায়ী ব্যয়। এখানে তোমরা যদি মুনাফা থাকে সেটা কিন্তু যোগ করতে পারো, প্রত্যাশিত মুনাফা। তো মুনাফা কিন্তু আমাদের এই ম্যাথে ছিল না, এই জন্য আমরা যোগ করি নাই, 0 দেখাইছি। তো আমরা এই সূত্রটা আবারও লিখবো। এই সূত্রটা কি করব? আবারও লিখবো। কি করব? সেম সূত্রটা আবারও লিখবো। গয়ের ক্ষেত্রে কি লিখবো? সমচ্ছেদ বিক্রয় একক বা পরিবর্তিত সমচ্ছেদ বিক্রয় একক, পরিবর্তিত, নতুন যেটা আর কি। তাহলে আমরা কি লিখতে পারি? পরিবর্তিত সমচ্ছেদ বিক্রয় একক, পরিবর্তিত সমচ্ছেদ বিক্রয় একক, সমচ্ছেদ বিক্রয় একক। ওকে, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে উপরে স্থায়ী ব্যয়, উপরে কি? স্থায়ী ব্যয় যোগ মুনাফা, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। এখন এখানে মুনাফা নাই, মুনাফার কথা বলা নেই, তাহলে 0 ধরবো। তাহলে কি ধরবো? 0 ধরবো। ওকে, নিচে কি? একক প্রতি বিক্রয় মূল্য, এবং হচ্ছে একক প্রতি মাইনাস দিয়ে কি করব? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেটা ছিল সেইটা আমরা মাইনাস করব, পরিবর্তনশীল ব্যয় যেটা ছিল সেটা মাইনাস করব। এখন স্থায়ী ব্যয় আগেরটাই থাকবে। স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে আগের মতোই সেই স্থায়ী ব্যয় দেখো 60,000ই থাকবে, স্থায়ী ব্যয় আগের মতো 60,000ই থাকবে, মুনাফা 0 থাকবে, 60,000 যোগ 0। ওকে, একক প্রতি বিক্রয় মূল্য আগেরটাই থাকবে 12 টাকা, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমাদের কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এই ম্যাথে এসে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 25% কি হবে? বৃদ্ধি পাবে, 25% বৃদ্ধি হবে। তাহলে আমরা কতে করেছিলাম? দেখো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করেছিলাম 4 টাকা, সেটার 25% বৃদ্ধি হবে, সেটার কি হবে? 25% বৃদ্ধি হবে। তাহলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা একটু বের করে নিই। কি করব? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নতুন যেটা আছে সেটা আমরা একটু বের করব। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নতুন যেটা আছে সেটা আমরা একটু বের করে নিব। কি করব? একক প্রতি, তাহলে পরিবর্তিত নতুন পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তিত পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় কত? দেখো, আগে ছিল 4 টাকা, এইটার সাথে যোগ হবে 25%। কত পার্সেন্ট যোগ হবে? তাহলে 4 গুণ 25%, তাহলে কত হচ্ছে? এখানে 4 এবং 4-এর 25% করলে 1 টাকা যোগ হচ্ছে, অর্থাৎ এই 1 টাকা বাড়ছে, যেটা হচ্ছে 5 টাকা। তাহলে নতুন পরিবর্তনশীল ব্যয় কত? 5 টাকা। আগে ছিল 4 টাকা, 25% বৃদ্ধি পেয়ে আমাদের হলো 5 টাকা হচ্ছে নতুন পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় মূল্য আমরা কয়ের ক্ষেত্রে ক থেকে নিয়ে আসবো। কয়ের ক্ষেত্রে দেখো আমরা কত লিখেছিলাম? কতে আমরা লিখেছিলাম দেখো 8 টাকা। তো সেই 8 টাকা আমরা লিখবো, 8 টাকা আমরা লিখবো। 8 মাইনাস পরিবর্তনশীল ব্যয় আগে ছিল 4 টাকা, কিন্তু এখন হয়ে গেল সেটা বৃদ্ধি পেয়ে কত হইলো? 5 টাকা। তাহলে আমরা এটা 5 দিব। তাহলে উপরে দেখো কত হচ্ছে? উপরে হচ্ছে 60,000, নিচে হচ্ছে 3, তাহলে 60,000 ভাগ 3, তাহলে 20,000 একক। কত একক আসতেছে? 20,000 একক। তাহলে আমাদের সমচ্ছেদ বিক্রয় একক কত আসতেছে? 20,000 একক, যেটা ক নাম্বারে ছিল আমাদের 15,000 একক। কতে যদি আমরা যাই, দেখো 15,000 একক কিন্তু ছিল। তো 15,000 একক আগে ছিল, এখন পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাইছে, এই জন্য আমাদের সমচ্ছেদ বিক্রয় একক হয়ে যাচ্ছে 20,000 একক। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? আমাদের গতে বলছে 25% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দু আগের চাইতে কত পার্সেন্ট। তো এই পার্সেন্টটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদের একটা সূত্র লাগবে। আগে লিখবো বৃদ্ধির পরিমাণ। কি করব? বৃদ্ধির পরিমাণটা লিখবো, বৃদ্ধির পরিমাণ। তাহলে বৃদ্ধির পরিমাণ কত? আগে ছিল 20,000, এখন হয়েছে 15, আগে ছিল 15,000, এখন হয়েছে 20,000। তাহলে 20,000 থেকে আমরা 15,000 মাইনাস করব, তাহলে আমাদের 5,000 একক হচ্ছে বৃদ্ধির পরিমাণ। বৃদ্ধির পরিমাণ কত? 5,000 একক। এখন এই বৃদ্ধির পরিমাণটা যদি আমরা লিখতে চাই, সমচ্ছেদ বিন্দু বৃদ্ধির হার কি বের করতে হবে? বৃদ্ধির হার বের করতে বলেছে, বৃদ্ধির হার। এক্ষেত্রে আমরা যতটুকু বাড়লো এই 5,000 একক উপরে দিব, এবং নিচে আমাদের পূর্বের যে সমচ্ছেদ বিন্দু ছিল সেটা নিচে লিখবো। পূর্বেরটা কত ছিল? 15,000 একক। 15,000 একক গুণ 100%, গুণ কত? 100%। 100 মানে পার্সেন্টের জন্য, শতকরার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের কত আসতেছে দেখো, ক্যালকুলেটরে তোমরা যদি করতে পারো তাহলে দেখো এটা আসতেছে হচ্ছে একটা শূন্য, দুইটা শূন্য, এখানে আরেকটা শূন্য কেটে দাও, এবং 500কে 15 দিয়ে ভাগ করো, 500কে 15 দিয়ে ভাগ করো। ক্যালকুলেটর একটু ভাগ করো, 500কে 15 দিয়ে ভাগ করে ফেলো, 500কে 15 দিয়ে ভাগ করো, তাহলে 45, 3, 30, 45, এখানে 5, দুঃখিত 5, আবারও 3, তার মানে 45, এরপরে এটা আসতেই থাকবে। ক্যালকুলেটর করলে এরকম 3, 3, 3 আসতে থাকবে, তার মানে 33.33%, 33.33%। তো আমাদের কাছে কি জানতে চেয়েছিল? আমাদের কাছে জানতে চাইছিল সমচ্ছেদ বিন্দু আগের চাইতে কত পার্সেন্ট বাড়বে বা কমবে। তো আমরা দেখলাম যে এটা আসলে বৃদ্ধি পেয়েছে 5,000 একক, এবং এই 5,000 একক উপরে দিলাম, এবং পূর্বের যে সমচ্ছেদ বিন্দু একক ছিল সেটা নিচে দিয়ে 100 দিয়ে গুণ করলাম, এবং
আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার 33.33%। 33.33% কি হবে, বাড়বে। 33.33%, 33.33% বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ছিল আমাদের দুইটা সৃজনশীলের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করব এবং তোমাদেরকে বলবো পুরো ক্লাসটা নোট করে ফেলতে, পাশাপাশি এই ধরনের সৃজনশীল যদি তোমরা পাও তোমাদের বইতে, যে তোমাদের যে বই আছে, প্র্যাকটিস বুক আছে, সেখান থেকে সমাধান করতে পারো। এবং তোমরা যথাসম্ভব আমাদের ক্লাসগুলো করে উপকৃত হলে আমাদেরকে জানাতে পারো, এবং তোমাদের আরও কোথাও কনফিউশন থাকলে আমাদেরকে কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো। তো আশা করি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হিসাব বিজ্ঞানটাকে সহজ করে নেওয়ার চেষ্টা করছি, এবং তোমাদেরও সেই চেষ্টাটা থাকতে হবে। তো এই বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।